আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম তোমাদের সবাইকে আজকের এই ভার্সিটি কো লেকচারটাতে। আজকে আমি তোমাদেরকে নিউটনিয়ান বলবিদ্যার উপরে আজ পর্যন্ত ভার্সিটিতে আসা যত টাইপের কোশ্চেন আছে সব সলভ করাই দিব। এবং আমি তোমাকে চ্যালেঞ্জ করতে পারি, তুমি যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, এই নিউটনিয়ান বলবিদ্যার উপরে তুমি পুরো অ্যাডমিশন লাইফে সেকেন্ড কোনো ক্লাস দেখা লাগবে না। এবং তুমি এখান থেকেই দাবি জাবি রাবি যতগুলা বিশ্ববিদ্যালয় আছে সব জায়গায় তুমি কোশ্চেন কমন পাবাই পাবা। সো আমরা জাম্প করি আমাদের লেকচারটাতে। প্রথম কোয়েশ্চেনটা দেখো, দাবিতে আসছে 18-19-এ। কি কোয়েশ্চেন? কৌণিক ভরবেগের একক কোনটি? এই একক সংক্রান্ত প্রবলেম যতগুলা বিশ্ববিদ্যালয় আছে সবগুলাতে আসে। এখন তুমি কয়টা মুখস্থ করবা? শত শত একক আছে, কয়টা মুখস্থ করবা তুমি? তোমাকে আমি নিয়মটা দেখাই দিচ্ছি, একটা প্রসেস শিখলে বাকি সবগুলা পারবা। কি বলছে যে কৌণিক ভরবেগ, এই ওয়ার্ডটাকে পিক করো, পিক করে তুমি সূত্রটা বসাও, সূত্রটা মনে করে বসাইতে হবে। তো কৌণিক ভরবেগ L = কি ছিল? আর ক্রস পি, ক্রস গুণন ছিল। তো ক্রস গুণন আমাদের মূল ফ্যাক্টর না, আর মানে অবস্থান ভেক্টর, এটা ডেফিনেটলি কিসে হবে? মিটারে হবে, তাই না? তাহলে এটা যদি মিটারে হয়, আর পি মানে হচ্ছে কি? ভরবেগ। পি মানে কি? ভরবেগ। তো ভরবেগের একক কি হবে? সূত্রটা যদি লিখি এমবি, তাহলে এটা হচ্ছে এম মিটার ইন্টু এম মানে হচ্ছে কি? কেজি। আর ভি মানে কি? ভি মানে হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে দেখো আমরা যদি সম্মিলিতভাবে লিখি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। বোঝা গেছে? বোঝা গেছে কিনা? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, এটাই হচ্ছে আমাদের আনসার। সো এইভাবে করে যত ধরনের একক আসবে ভার্সিটিতে সবগুলা পারবা। পারবা না? অবশ্যই পারবা, মুখস্থ করার কোনো দরকার নাই। সবকিছু দেখাই দিব আমি, টেনশন করার কিছু নাই ভাইয়া। মনোযোগ দিয়ে দেখো, এই কোশ্চেনে দেখো কতবার আসছে, মানে লেখার জায়গা নাই, আরো অনেকবার আসছিল। সো টর্কের মাত্রা কি? আগের প্রবলেমের মতো মাত্রা। সো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, নিজের আগে করো, ঠিক আছে? তাও আমি করে দিচ্ছি। টর্ক টাও, ঠিক আছে? তো টাও এর সূত্র কি ছিল মনে আছে? টাও = আর এফ, ঠিক আছে? তো আর মানে হচ্ছে কি? দৈর্ঘ্যের একক মিটার, ইন্টু এফ মানে কি? এফ মানে হচ্ছে এম এ, এম এ, তাই না? এম এ, তাহলে এই হচ্ছে মিটার, ইন্টু এম মানে হচ্ছে কি? কেজি। আর এর ত্বরণের ক্ষেত্রে তার একক কি হয় মনে আছে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটুক তো সবাই জানার কথা, এটুক তো সবার জানার কথা। তো এখানে কি হবে? এখানে হবে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। ভেরি 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 সিম্পল। এগুলা কেউ বুঝো না এমন কেউ আছো? এইটা যদি না বুঝো একদম কানের নিচে চড় দিব, ঠিক আছে? এগুলো না ছাড়া কিন্তু। আচ্ছা, এখন বলছে মাত্রা, মাত্রা বলছে, এটা কি আনসার হবে? এটা তো হচ্ছে একক। মাত্রা কিভাবে বের করব? এখান থেকে মাত্রা বের করো। মাত্রা কিভাবে বের করবো বলো তো? কেজির ক্ষেত্রে এম এর ক্ষেত্রে হবে বড় এম, বুঝা গেছে? বড় এম। তারপর হচ্ছে মিটার স্কোয়ার মানে কি? এল স্কোয়ার। তারপর হচ্ছে কি? সেকেন্ড পার সেকেন্ড স্কোয়ার মানে হচ্ছে টি ইনভার্স টু, টি ইনভার্স টু, টি ইনভার্স টু। সিম্পল। একটা পারলে, যে কোনো একটা পারলে বাকি সবগুলা পারবা। তাহলে এটা আনসার কি হবে? এম এল স্কোয়ার টি ইনভার্স টু। তাহলে আনসার হচ্ছে প্রথমটা। বোঝা গেছে? সবই পারবো। তাহলে তুমি হচ্ছে আগেরটার ক্ষেত্রে মাত্রা কি হবে এটা বের করো, এটা হোমওয়ার্ক থাকলো। এটার ক্ষেত্রে মাত্রাটা হচ্ছে হোমওয়ার্ক থাকলো, মাত্রা, মাত্রা হোমওয়ার্ক। বোঝা গেছে? সবাই মাত্রা বের করে আমাকে কমেন্ট করে জানাবা। আচ্ছা, কি কোশ্চেন করছে দেখো এখানে। সমত্বরণে দাবমান একটি বস্তু যদি গতি 5th সেকেন্ডে ও 10th সেকেন্ডে, মানে 5তম সেকেন্ড এবং 10তম সেকেন্ড, বুঝো কিন্তু এটা কখনো 5 সেকেন্ড না 10 সেকেন্ড না, এটা হচ্ছে তম সেকেন্ড, মানে 5 নম্বর সেকেন্ড এবং 10 নম্বর সেকেন্ড যথাক্রমে 50 মিটার এবং 100 মিটার দূরত্ব অতিক্রম করে বস্তুর ভর দেওয়া আছে, ক্রিয়াশীল বলের মান কত? এটা অনেক বড় ভাবে করা যায়, বাট এটা হচ্ছে কি? ভার্সিটি, ভার্সিটিতে পরীক্ষা দিবা তুমি। তো ভার্সিটির ক্ষেত্রে ডেফিনেটলি তোমাকে এত বড় করে তোমাকে করা যাবে না, শর্টকাটটা জানা লাগবে। সো এই টাইপের কোয়েশ্চেন কিন্তু ডিউতে বিশেষ করে চলে আসে, ডিউতে, বুঝছো? স্পেশালি। তো চলো আমরা এটা শর্টকাটটা দেখে নেই। শর্টকাট ছাড়া তুমি এটা 10 মিনিটও সলভ করতে পারবা না, এটা ডিউ স্পেশাল ম্যাথ, ঠিক আছে? আচ্ছা, তো শর্টকাটটা কি? আমাদেরকে কি বের করতে বলছে? বলছে ক্রিয়াশীল বলের মান কত। দ্যাট মিনস এফ ইকুয়ালস টু, আমরা জানি কি? এম এ। তাহলে এখান থেকে আমরা এম এর মান তো জানি 4 কেজি, ঠিক আছে? তাহলে আমাদের বের করতে হবে অ্যাকচুয়ালি এই এর মানটা বের করাই আমাদের জন্য চ্যালেঞ্জের ব্যাপার, তাই না? তাহলে এর মানটাই হচ্ছে শর্টকাটে বের করা যায়। S2 মাইনাস S1 T2 মাইনাস T1। তাহলে আমরা এখানে
বসাইতে পারি কত 100 মাইনাস 50 ডিভাইডেড বাই 10 মাইনাস 5, তাহলে আলটিমেটলি এখানে থাকতেছে 50 ডিভাইডেড বাই 5, দ্যাট মিনস কাটা দিলে থাকে 10, তাই তো? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা জাস্ট 10 যদি বসায় দিই তাহলে আনসার হবে 4 দশে 40, তাহলে 40 নিউটন, অথবা পরবর্তী যে এককটা আছে ওইটা বসাইতে পারো। বুঝা গেছে? আচ্ছা, নেক্সট। নাহলে কিন্তু এটা অনেক বড় ম্যাথ হয়ে যায় ভাইয়া, অনেক বড় ম্যাথ হয়। সো শর্টকাট যেভাবে দেখাইছি নোট করে রাখবা, একদম নোট করে রাখবা। আমরা কিন্তু স্লাইডটাও দিয়ে দিব, টেনশনের কিচ্ছু নাই। আমাদের এখানে তুমি মাত্র 1000 টাকা দিয়ে সাস্ট প্লাস ভার্সিটিতে ভর্তি হইছো মানে তোমার সম্পূর্ণ দায়িত্ব আমরা নিয়ে নিচ্ছি, সম্পূর্ণ দায়িত্ব আমরা নিয়ে নিচ্ছি। কারণ আমাদের এখান থেকে সর্বোচ্চ পরিমাণ স্টুডেন্ট সাস্টে চান্স পায়, বিশেষ করে বাংলাদেশের যত ইউনিভার্সিটি আছে সেকেন্ড টাইমের সবগুলোতে চান্স পায়। সো এইবার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেশালি শুরু করছি। সো যারাই ভর্তি হও না এখন পর্যন্ত সবাই ভর্তি হয়ে যাও। শুধুমাত্র যে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা দিয়ে কভার হবে ব্যাপারটা এমন না, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও যত বিশ্ববিদ্যালয় আছে সবগুলোতে ভালো করতে পারবা। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন পারা মানে বাকি সবগুলো বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন মোটামুটি পারা, কিছু স্পেশাল ব্যাপার স্যাপার থাকে, ওইটা আমরা আলাদা করে দেখাই দিব। আচ্ছা দেখো, 10 কেজি ভরের একটি বস্তুর উপর 2F মানের বল প্রয়োগ করার ফলে বস্তুটি ত্বরণ দেওয়া আছে এত, পরে M ভরের একটি বস্তুর উপর 5F মানের বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটির ত্বরণ এত হয় তবে ভর M কত। তাহলে দেখো এখানে কিন্তু দুইটা কথাবার্তা আমাদেরকে বলছে। সো আমাদেরকে মাথায় রাখতে হবে এখানে দুইটা ইকুয়েশনটাকে ডেভেলপ করে তারপর আমাদেরকে একটা মানে পৌঁছাইতে হবে। এটা দেখো ডিউতে আসছে 18-19-এ, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, মন দিয়ে দেখো। প্রথমে বলছে একটা কথা যে 10 কেজি ভরের 2F মানের, মানে 2F মানের বল প্রয়োগ করা হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা যদি প্রথম ইকুয়েশনটা লিখি যে ধরো 2F ইকুয়ালস টু হবে MA, তাই না? তাহলে 2F ইকুয়ালস টু MA মানে M এর মান কত 10 ইন্টু এর মান কি দেওয়া আছে, এর মান দেওয়া আছে হচ্ছে কত 60, তার মানে এখান থেকে F বের করতে পারবো আমরা অ্যাকচুয়ালি 300, ঠিক আছে? 300 কেজি। তারপর বলছে কি যে M ভরের একটি বস্তুর উপর 5F মানে বল প্রয়োগ করা হয়েছে, তার মানে 5F ইকুয়ালস টু কতটুকু, M ভরের একটা বস্তু ইন্টু A করার ফলে বস্তুটির ত্বরণ কত হয়েছে 50। এখন আমাদেরকে বলছে M এর মান কত, সিম্পলি এখান থেকে M টা বের করে ফেলতে পারবো। তাহলে M টা এখানে কিভাবে বের করবো, 5F ডিভাইডেড বাই 50, তাহলে 5 ইন্টু F এর মান কত পাইছি 300 ডিভাইডেড বাই 50। তাহলে এটা কি তোমরা হাতে কলমে বের করতে পারবে না, ক্যালকুলেটর লাগবে? কেন লাগবে, 5 10 50, তাহলে 10 দিয়ে এই শূন্যকে বাদ দিতে পারবো, তাহলে থাকে শুধু 30, তাহলে হচ্ছে 30 কেজি। আহামরি কঠিন ভাইয়া, ক্যালকুলেটর ছাড়া মান বের করতে পারি না। কেন পারবা না? এর থেকে ইজি জিনিস কি আছে কোথাও? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কোশ্চেন এসে থাকে। কঠিন কিছু, কঠিন না কিন্তু ইজি ব্যাপার স্যাপার, জাস্ট মাথা ঠান্ডা রাখতে হবে। সেজন্য মেন্টরদের কথাবার্তা শুনবা। আমাদের এখানে যারা মেন্টররা আছেন আমাদের কোর্সটাতে, সবার কথা মেনে চলার চেষ্টা করবা। নেক্সট দেখো, এটা ডিউতে 16-17-তে আসছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, এটা তোমাদের সময় আসতে পারে। 30 কেজি ভরের একটি স্থির বস্তুর বেগ 2 মিনিটে বৃদ্ধি করে 36 কিলোমিটার পার আওয়ারে উন্নীত করার জন্য বস্তুটির উপর কত বল প্রয়োগ করতে হবে। এখানে কয়েকটা জিনিস তুমি খেয়াল করতে হবে। দেখো এখানে দেওয়া আছে 2 মিনিট আর এখানে দেওয়া আছে 36 কিলোমিটার পার আওয়ার। এগুলো কি একটাও এসআই এককে দেওয়া আছে? একটাও এসআই এককে দেওয়া নাই, কারণ এসআই এককে সেকেন্ডে নিতে হয়, মিটারে নিতে হয়, তাই না? তো শুধুমাত্র 30 কেজিটা তোমার এসআই এককে আছে। তো বলছি কি কত বল প্রয়োগ করতে হবে, তো আমাদেরকে পিক করতে হবে এই ওয়ার্ডটা, কত বল। তো সেজন্য আমরা লিখবো কি F ইকুয়ালস টু MA, ওকে। তাহলে M এর মান তো আমরা জানি 30 কেজি ইন্টু আমাদেরকে এর মানটা বের করতে হবে, হ্যাঁ? আচ্ছা, তো এখানে দেওয়া আছে কি V এর মান 36 কিলোমিটার পার আওয়ার। এখন ভাইয়া এই আমার হাতে তো ক্যালকুলেটর নাই, আমি কিভাবে 36 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিব? আমি তো এখানেই শেষ হয়ে যাবো। আমি কিভাবে ক্যালকুলেটর ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রবলেমগুলো সলভ করে দিয়ে আসবো? আমি তো এখানেই শেষ। বুকা, একটু খেয়াল করো, 36 কে যদি তুমি ভাই শিখিয়ে দিচ্ছি 3.6 দিয়ে ভাগ করো, তাইলেই কিন্তু তোমার খেলা শেষ। তাইলে তুমি যেটা পাবা এটাই হচ্ছে মিটার পার সেকেন্ড, এটাই হচ্ছে এসআই একক। কথা বুঝছো ভাই? কিভাবে একটু দেখাবেন? আচ্ছা দেখাচ্ছি, চলো। 36 কিলোমিটার না, তো কিলোমিটারকে আমরা মিটারে নিব কত দিয়ে গুণ করে, 1000 দিয়ে গুণ করে।
আবার কি আমরা সেকেন্ডে নিব কত দিয়ে ভাগ করে? 3600 সেকেন্ড দিয়ে ভাগ করে। তাহলে এখান থেকে 0000 বাদ থাকলো কি একটা 10 না উপরে। সো এই 10 কে আমি কি করব দেখো, এই 10 কে আমি কি করব দেখো, একটু শয়তানি করব। শয়তানি করে এই 10টাকে আমি কি করব বলতো? শয়তানি করে এই 10কে আমি বেশি শয়তানি করে ফেলছি। শতানি করে আমি এই 10কে এই 36 এর নিচে নিয়ে আসবো। তাহলে 36 কে তুমি 10 দিয়ে ভাগ করলে, মানে আর একটু বেশি শতানি করলে যেটা হবে সেটা হলো 3.6। এই হচ্ছে 3.6। পুরো জিনিসটাকে আমরা 3.6 দিয়ে ভাগ করা যেই কথা, মিটার পার সেকেন্ডে নেওয়া একই কথা। বোঝা গেছে? তো এখান থেকে আমরা কিভাবে কি করবো বলতো? তো উপরে আছে মনে করো যে 36, উপরে 36 নিচে 36 ইন্টু, আচ্ছা আরেকটু সহজ করে দিই, আরেকটু সহজ করে দিই। চলো, উপরে আছে 36, নিচে হচ্ছে 36/10, তাই না? আগেই তো দেখছি। তাহলে এই যে 36 কাটা, শুধুমাত্র থাকবে কত? 10। এই 10টা উপরে চলে যাবে। তাহলে এইখানে আমাদের ভি এর মানটা হয়ে গেছে 10 মিটার পার সেকেন্ড। জীবনে আর ভুল হবে এই শর্টকাটটা? জীবনে ভুল হবে? বুঝছো? রাত কিন্তু 3টা বাজে, তোমাদের জন্য এই কষ্টগুলা করতেছি। যদি চান্স না পাও, মায়ের একটাও নিচে পড়বে না, একটাও পড়বে না। ওকে, আচ্ছা। তো এখন এর মানটা কিভাবে বের করবো? বি পাইছি, টিও তো আছে বেটা, তাহলে এখন কি করব? আচ্ছা, আজকে রাতে শতাংশ একটু বেশি হয়ে যাচ্ছে। এর মানটা কি? বি/টি। বি এর মান কত পাইছি? বি হচ্ছে 10, টির মান কত? 2 সেকেন্ড, মানে 2 × 60। তাহলে এখান থেকে আমরা 60 দিয়ে 30 দিয়ে 60 কে ভাগ করলে কত হয়? 2। আর 2 2 4, 4 মানে হচ্ছে 5 2 10, 2/5 মানে হচ্ছে 2.5। কত সিম্পল ম্যাথ, কত সিম্পল ম্যাথ! এরপরেও যদি না পারো, কোথায় যাব বলো? কোথায় যাব? যাওয়ার কোনো জায়গা আছে আর আমাদের? নিশ্চয়ই নাই। ভার্সিটিতে বলে চান্স পাওয়া অনেক কঠিন। ঠিকঠাক মতো পড়াশোনা করছো? ঠিক জায়গায় ভর্তি হয়ে কোর্সগুলো ঠিকঠাক মতো করছো? ক্লাসগুলো ঠিকঠাক মতো করছো? করো নাই? ভাইদের ক্লাসগুলো ঠিকঠাক মতো করো, আমরাই তোমাদেরকে চান্স পাইতে সাহায্য করবো ইনশাল্লাহ। দেখো, এই প্রবলেমটা খুবই ফেমাস একটা প্রবলেম, যেটা ডিউতে কবে আসছিল? ডিউতে আসছিল 14-15-তে। 14-15-তে। ওকে, তা আমরা এটা চলো সলভ করি। আগে প্রবলেমটা পড়ো ভাইয়া। সমান ভর বিশিষ্ট 3টা খণ্ড এ বি সি দেওয়া আছে, তাই না? হুম, আচ্ছা দেখি রেকর্ড হচ্ছে কিনা, তা না হলে কিন্তু সবকিছু বৃথা হয়ে যাবে। আচ্ছা, হচ্ছে, ঠিক আছে, টেনশনের কিছু নাই। তো বলছে কি যে এ বি সি 3টা খণ্ড দড়ি দ্বারা চিত্রে প্রদর্শিত রূপে সংযুক্ত, মানে এইভাবে করে সংযুক্ত করা হয়েছে। তো সি খণ্ডটি এফ বল দ্বারা টানা হলে, মানে এই যে সি কে আমরা এফ বল দ্বারা টানতেছি, সম্পূর্ণ ব্যবস্থাটি ত্বরিত হয়। ঘর্ষণ উপেক্ষা করলে খণ্ড বি এর উপর মোট বল কত? খণ্ড বি এর উপর মোট বল কত? এটাই আমাদেরকে বের করতে বলছে, তাই না? আচ্ছা, তো একটু খেয়াল করো আমরা এটা কিভাবে বের করতে পারি। প্রথমত হচ্ছে আমাদের পুরা যে ব্যবস্থাটা আছে, এই যে দড়ি দিয়ে এটার সাথে এটা সংযুক্ত, এই যে এটার সাথে এটা সংযুক্ত, এটার সাথে এটা সংযুক্ত, মানে পুরা দড়িটাকে টানতেছে। তাহলে এটার ভর হচ্ছে এম, এটার ভর হচ্ছে এম, এটার ভর হচ্ছে এম। বোঝা গেছে? তো পুরা জিনিসটার মধ্যে আসলে ত্বরণ কি কাজ করতেছে সেটা আমরা আগে বের করি। তাহলে পুরো ব্যবস্থার মধ্যে আমরা ধরতে পারি F = ma। ঠিক আছে, সামেশন অফ F = ma নিউটন সাহেব আমাদেরকে বলে গেছেন। পুরো ব্যবস্থাটা থেকে আমরা আগে ত্বরণটা বের করব। তাহলে এখান থেকে দেখো তো, এই এমটা কি? এই এমটা হচ্ছে মূলত 3টার যোগফলের সমষ্টি। তাহলে 3m × a। তাহলে আবার a = আমরা লিখতে পারি এখান থেকে F/3m। বুঝা গেছে? বুঝতে পারছো? এই প্রবলেমটা অনেকেই অনেক ভাবে করায় দেখছি, নানান জায়গায় নানান ভাবে করানো হয়েছে। কোনটা সঠিক? চলো ভাই দেখাই দিচ্ছি। ওকে, তো এখন আমরা পাইছি ত্বরণটা, পুরো জিনিসটার উপরে যে ত্বরণটা কাজ করতেছে সেই ত্বরণটা। এখন আমাদেরকে বলছে বি এর উপর মোট বল কত। তাহলে এই যে বি যেটা আছে, বি যেটা আছে, বি যেটা আছে ওটার উপরে আমাদের মোট বল কি কাজ করতেছে ওটাই বের করতে বলতেছে। তো আমরা যদি একটু চেষ্টা করি তাহলে কিন্তু পারবো ভাইয়া, খুব কঠিন না। তো এখানে বি এর উপরে কিন্তু 2টা ব্লক কাজ করতেছে। দেখো, প্রথমত আমি যদি এটা দিয়ে টান দেই, আমি যদি এটা দিয়ে টান দেই তাহলে কি হয় দেখো। প্রথমত হচ্ছে এই দিকে একটা ফোর্স কাজ করতেছে, মানে একটা এম কাজ করতেছে। ফোর্স কাজ করা মানে কি? একটা এম কাজ করতেছে টানের কারণে। আবার পিছন দিয়ে তাকে আরেকটা টান কাজ করতেছে, এই যে এই দিক দিয়ে একটা টান কাজ করতেছে, যেটা হচ্ছে আরেকটা এম। দ্যাট মিনস তার মধ্যে আসলে টোটাল কতটুকু এম কাজ করতেছে? কতটুকু এম কাজ করতেছে বলতো? এইদিকে একটা এম কাজ করতেছে, এইদিকে একটা এম কাজ করতেছে। তাহলে আমাদের টোটাল এমটা হচ্ছে বি এর উপরে এম প্লাস এম। তাহলে এখানে হচ্ছে কি 2m। আমাদেরকে বি এর উপর মোট প্রযুক্ত বল বের করতে বলছে। তাহলে F = হবে 2m × a। ঠিক আছে, তাহলে F = হবে 2m × এর মানটা কত পাইছি?
এফ ডিভাইডেড বাই 3m। তাহলে আনসার হবে এম কাটা 2f ডিভাইডেড বাই 3m। বুঝা গেছে? এম তো নাই, এম তো কাইটা দিলাম না। কি বলতেছি উল্টাপাল্টা, রাত হয়ে গেছে তো, রাত হইলে ছেলেরা একটু উল্টাপাল্টা কথাবার্তা বলে, বুঝছো, দিনের বেলা ঠিকঠাক কথা বলে। সো এই হচ্ছে 2f/3, আনসার হচ্ছে 2f/3। অবশ্যই ভেক্টর সাইন দেওয়া লাগবে, কারণ এটা তো অবশ্যই দিকটা তারা উল্লেখ করে দিছে, ভেক্টর সাইন দেওয়া লাগবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বুঝা গেছে? খুব কঠিন? আসলে অনেক কঠিন ভাইয়া, এগুলো এই ধরনের প্রবলেম দেখলে তো ঘাম চুইটা যায়, তাই না? আচ্ছা দেখো, এটাও কিন্তু ডিউতে 16-17তে আসছে। চলো আমরা সলভ করি। ডিউতে কবে আসছে? 16-17তে আসছে। কি বলছে দেখো, একটি 13 নিউটন ওজনের ও একটি 12 নিউটন ওজনের দুইটি বস্তু একটি ভরবিহীন দড়ির দ্বারা ঘর্ষণবিহীন কপিকলের উপর ঝুলন্ত। 13 নিউটন ওজনের বস্তুর নিম্নমুখী ত্বরণ মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণের যত গুণ তা হলো বের করতে বলতেছে। এই কপিকল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বারবার বারবার কোয়েশ্চেন রিপিট হয়। এই কপিকলের যে কনসেপ্ট, এটা কি তুমি বুঝছো? তোমার কি বোধগম্য আছে? না থাকলে দেখো আমি তোমাকে দেখাই দিচ্ছি। আচ্ছা, তো তুমি চিন্তা করো, এটা হচ্ছে একটা কপিকল, ঘর্ষণবিহীন, মানে কোনো ঘর্ষণ কাজ করতেছে না। তো কপিকলের উপরে কি থাকে? দড়ি থাকে। মনে করো যে একটা দড়ি হচ্ছে এইটা, এই হচ্ছে একটা দড়ি, তাই তো? তাহলে এখানে হচ্ছে একটা বক্স, মানে একটা ওজন ঝুলানো আছে, আর এখানে একটা ওজন ঝুলানো আছে, বুঝছো? আচ্ছা, তো এটার ভর হচ্ছে m1, m1 এর ভর কি বেশি দিচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে m2। ওকে, টানটা কি হবে? টানটা কি হবে বলো তো? টানটা দুইটার ক্ষেত্রে সেম হবে, দুইটার ক্ষেত্রে সেম হবে, কারণ একই দড়ির মধ্যে ঘর্ষণবিহীন কপিকল ঝুলানো আছে। সো ডেফিনেটলি টান সেম হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা কি ছিল? একটু একটু রিমাইন্ডার করে দিই তো। প্রতিপাদন করব না, প্রতিপাদন পরীক্ষায় আসে না। যারা প্রতিপাদন প্রতিপাদন করে চিল্লাচিল্লি করে, এরা কোথাও চান্স পায় না। দেখো, টি ইকুয়ালস টু হবে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। এটাই হচ্ছে আমাদের সূত্র, এটাই হচ্ছে আমাদের সূত্র। জাস্ট জাস্ট নোট করে নাও, আর কিছু লাগবে না। জাস্ট নোট করো, আর কিছু লাগবে না। মানগুলো বসাও, মানগুলো বসালে কি হবে বলো তো? m1 মাইনাস m2 মানে 13 মাইনাস 12 ডিভাইডেড বাই 13 প্লাস 12। তাহলে উপরে কত? উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে 25। তাহলে এটা আনসার কি হবে বলো তো? এটা আনসার কি হবে? 1/25। তাই আছে সরাসরি। সো ক্যালকুলেটর নিয়ে যারা প্যারা খাচ্ছিল যে ভাই ক্যালকুলেটর দিবে না, কিভাবে আনসার করবো, তারা কিন্তু এই যে দেখো, তারা জানে, মানে টিচাররা জানেন যে তোমার কাছে ক্যালকুলেটর নাই। সো ওনারা খুব সুন্দর মতো তোমাকে ওই উপরে নিচে p/q আকারে দিয়ে দিচ্ছেন, ভগ্নাংশ আকারে দেন নাই। তোমার সাথে টিচাররা পাশা খেলেন না, সাস্টের টিচাররা পাশা খেলেন। সো তোমরা যাতে সাস্টের টিচারদের পাশা খেলার মধ্যে না পড়ে জীবনটা ধ্বংস না করো, সেজন্যই কিন্তু আমাদের একটা সম্পূর্ণ আলাদা টিচার প্যানেল আছেন, যারা সাস্টের কোয়েশ্চেনকে একদম দফা রফা করে দিবেন। এবং তোমরা যদি এই ক্লাসগুলো করো, ট্রাস্ট মি, তুমি সাস্টে চান্স পাইতে বাধ্য। যেমনটা তুমি এখন ডিউর কোয়েশ্চেনগুলো করতেছো, চান্স পাইতে বাধ্য যদি ঠিকঠাক মতো করো। ঠিক তেমনি আমাদের আলাদা একটা সাস্টের সেকশনই আছে। সারা বাংলাদেশে আমরাই সাস্ট নিয়ে কাজ করতেছি। সো সাস্টের স্বপ্ন যারা দেখো, ডিউ থেকে সেকেন্ড টাইম দিয়ে সাস্টে চলে যায়, মানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়ার জন্য। আমি ছোট করতেছি না ডিউকে, আবার খুব বড়ও করতেছি না সাস্টকে, বাট যেটা সত্য সেটাই বলছি। আমাদের বেঁচে 5 জন আছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেকেন্ড টাইম দিয়ে সাস্টের আইপি সিএসসি সফটওয়্যারে গেছে। সো ইগনোর করা যাবে না কিন্তু। আচ্ছা, চলো আমরা মেইন টপিকে চলে যাই। এটা ডিউতে আসছে 9-10-এ, ঠিক আছে? সবগুলো কোয়েশ্চেন ডিউ থেকে নিছি, কারণ খুবই স্ট্যান্ডার্ড মনে হয় আমার ডিউর কোয়েশ্চেন গুলা। মাথায় রেখো, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন গুলা ভালো মতো পারবে, তারা সব বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন গুলাও পারবে, টেনশনের কিছু নাই। একটি নল থেকে 2 মিটার পার সেকেন্ড বেগে পানি বের হয়ে একটি দেয়ালকে লম্বভাবে আঘাত করছে। নলের প্রস্থচ্ছেদ দেওয়া আছে, ধরা যাক পানির দেওয়াল থেকে রিবাউন্ড করছে না, মানে ফিরে আসতেছে না। দেয়ালের উপর কি পরিমাণ বল প্রয়োগ করছে? তার মানে একটা দেয়ালের উপরে পানি পড়তেছে, যেই পানিটার কি বলছে, নলের যে প্রস্থচ্ছেদটা আছে ওটা দেওয়া আছে, মানে এর মানটা দেওয়া আছে। তো আমাদেরকে বলছে কি বের করতে, কি পরিমাণ বল প্রয়োগ করছে। তো আমি বলছি কি পিক পয়েন্টটা ধরে নাও, আমাদেরকে বলছে বল প্রয়োগ করছে এটা বের করার জন্য। সো তুমি মনে করো যে অন্ধ ব্যক্তি, কিছুই জানো না, তুমি এটা তো জানো ভাইয়া বল প্রয়োগ করতে বলছে F = ma, এটা তো সবাই জানে, একটা কানা মানুষও জানে। তুমি তো কানা মানুষ না, তুমি তো ভালো মানুষ, ঠিক আছে?
আচ্ছা, তখন কি করবা? এখন আমি কি করবো বলতো, এখানে তো সরাসরি এম এর মান দেওয়া নেই, তো আমাদেরকে এম এর মান বের করতে হবে। আমরা জানি রো ইকুয়ালস টু এম বাই বি, জানি কিনা এটা জানি না, এমন এমন অভাগা কি কেউ আছে ভাই? এটা আমি জীবনে দেখি নাই, নাই। এম ইকুয়ালস টু কি হবে? রো বি। তাহলে রো এর মান কি দেওয়া আছে? আচ্ছা, মান আমরা পরে বসাই। ভি মানে হচ্ছে এ ইন্টু এল। ফ্লুইড মেকানিক্সে এখন একটু তোমাদেরকে ফ্লুইড মেকানিক্সের হালকা পাতলা ধারণা দিতে চাচ্ছি, যদিও ফ্লুইড মেকানিক্স নিয়ে খুব একটা তোমাদের পড়াশোনা নাই, বাট এই জায়গাটাতে যেহেতু আমাদেরকে বলছে রিবাউন্ড করতেছে না এবং প্রস্থচ্ছেদ দেওয়া আছে, একটা পানি বের হচ্ছে একটা নলের মধ্য দিয়ে, তাহলে এই জায়গাটাতে আমরা এল এর মানটাকে ভি এর সমান ধরে নিতে পারি তাত্ত্বিকভাবে। এল এর মানটাকে ভি এর মান ভেলোসিটির সমান ধরে নিতে পারি। আচ্ছা, তো এখান থেকে আমরা বলতে পারি এম ইকুয়ালস টু র এ এল ইন্টু এ মানে হচ্ছে ভি বাই টি। তাহলে এখান থেকে আমরা রো এর মান ধরতে পারি 1000 ইন্টু এল এর মান কত ধরবো কি, পানির ঘনত্ব তো আমরা সবাই জানি, আর এর মান দেওয়া আছে কত 0.03 ইন্টু 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 এখানে কি দেওয়া আছে এল, এল এর মান তো দেওয়া নাই, বাট আমি বলছি কি যে তাত্ত্বিকভাবে ফ্লুইড মেকানিক্স এর ক্ষেত্রে এল এর মান আমরা ভি এর সমান ধরে নিতে পারি। তো ভি কি দেওয়া আছে 2 মিটার ইন্টু 2 বাই, আমাদের টাইম দেওয়া আছে নলের পথে, হ্যাঁ বলছে যে নল থেকে 2 মিটার পার সেকেন্ড বেগে বের হচ্ছে। তো যেহেতু আমাদের সেকেন্ড দেওয়া আছে পার সেকেন্ডে, সো টি এর মান হচ্ছে 1 সেকেন্ড। ওকে, সো এখান থেকে আমরা কি করব? প্রথমত হচ্ছে 3 কে 0.03 কে লেখা যায় 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। তোমাদেরকে আমি ক্যালকুলেশন শেখাচ্ছি, ভালো করে খেয়াল করো, যাদের ক্যালকুলেশনের প্রবলেম আছে এই ক্যালকুলেশনটা কিভাবে বের করবো খেয়াল করো। 0.03 কে আমরা লিখতে পারি 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। মানে কি? মানে হচ্ছে আমি এই 3টাকে 100 দিয়ে ভাগ করতেছি। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে কিনা বলো, বোঝা যাচ্ছে কিনা বলো, তোমাদের জন্য আমি আবার দেখাচ্ছি আর কি। আচ্ছা, এই 3কে আমরা 100 দিয়ে ভাগ করা যেই কথা, 3কে আমরা 10 টু দি পাওয়ার মাইনাস 2 দিয়ে গুণ করা সেম কথা, তাই না? ইন্টু এখানে দেওয়া আছে কত 10 টু দি পাওয়ার কিউব ইন্টু এখানে হচ্ছে 4। একটু খেয়াল করো, এখান থেকে আমরা এই দুইটা শূন্য এখানে এটা দিয়ে কাটা ফেলতে পারি, তাহলে এখানে কত থাকবে 10 থাকবে, তাই না? 1000কে 100 দিয়ে ভাগ করলে 10 থাকবে। তাইলে এখানে হচ্ছে কত 3 4 12, 12 আর 10 কত 120, 120। তাহলে আমাদের এখানে এফ এর মানটা হচ্ছে 120। একটু একটু ঘোরানো পেছানো, বাট প্রসেসটা জানলে সবই পসিবল। আনসার হচ্ছে 120 নিউটন, 120 নিউটন। বোঝা গেছে? বোঝা যাচ্ছে ভাইয়ারা? নাকি কঠিন মনে হচ্ছে? কঠিন মনে হওয়ার কিচ্ছু নাই, যেহেতু একবার জাহিদ ভাইয়ের ক্লাসে ঢুকছো, কঠিন বলতে কিচ্ছু নাই, সবই ইজি ব্যাপার স্যাপার। কোর্সে যারা ভর্তি হনো এখন পর্যন্ত, তারা কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন চেক করো, ডিসকাউন্টে ভর্তি হয়ে যাও, পরে কিন্তু ডিসকাউন্ট থাকবে না। দেখো এটা ডিউতে 4-5-এ আসছে, তাই না? কি বলছে যে 30 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রযুক্ত হলে 1 মিনিটে বস্তুর বেগ এত কিলোমিটার বৃদ্ধি পাবে, পার আওয়ার বৃদ্ধি পাবে। এটা কিন্তু আগেরই ম্যাথ, কঠিন ম্যাথ কিন্তু না। এটা এই এই সেম টাইপের আগে একটা দেখাইছি, তো সেম টাইপের বারবার দেখাইলে তুমি বোরিং ফিল করবা, তাই না? তাহলে এটা কোন সূত্র দিয়ে হবে সবাই তো জানো, যে এফ ইকুয়ালস টু এম এ, তাই না? তাহলে এখান থেকে আমাদের চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে ভি বাই টি। এই ভিটাকে আমরা নিব মিটার পার সেকেন্ডে। কিভাবে নিতে হয় আমি দেখাইছি, কিলোমিটার পার আওয়ারকে 3.6 দিয়ে ভাগ করে নিবা, তাই না? আগের আগের ম্যাথটা দেখে নিও, তাহলে হয়ে যাবে। তারপর হচ্ছে জাস্ট ক্যালকুলেশন করা, করলে আনসারটা চলে আসবে 2.5 নিউটন। তোমাদের উপরে হোমওয়ার্ক থাকলো। এরপরে দেখো এটা কতগুলা ইউনিভার্সিটিতে আসছে, কতগুলাতে আসছে দেখো। চলো আমরা সলভ করি। এই প্রবলেমটা তোমাদের সময় আসার সম্ভাবনা 90%। অনেকগুলো স্টার দিয়ে দিই নাকি? স্টার দিই না, দিতে ভালো লাগে। ওকে, কি বলছে? একটি বল 4 কেজি ভর বিশিষ্ট স্থির বস্তুর উপর ক্রিয়া করে, এর ফলে বস্তুটি 6 সেকেন্ডে এত মিটার পার সেকেন্ড বেগে বেগ প্রাপ্ত হয়, বলের মান কত? তাহলে এই ম্যাথটা কি আগের ম্যাথের মতো? এখন বলছি কিসের মান? বলের মান। আমাদের দেওয়া আছে, দেখো তো বিশ্বাস হয় কিনা, এম এর মান কত 4 কেজি। তারপর কি বলছে, তারপর কি বলছে স্থির বস্তু, তাই না? বস্তুটা স্থির ছিল, বলছে এর ফলে বস্তুটি 6 সেকেন্ডে এত মিটার বেগ প্রাপ্ত হইল। তার মানে টি ইকুয়ালস টু 6 সেকেন্ড, বেগ প্রাপ্ত হয়েছে কতটুতে 30 মিটার পার সেকেন্ড। তাহলে সেম ম্যাথটাই তো ভাই, সেম ম্যাথ। তাহলে দেখতেই পাচ্ছ যে ডিউতে এই টাইপের সূত্র থেকে এফ ইকুয়ালস টু এম ভি মাইনাস ইউ বাই টি কয়টা ম্যাথ আসছে? 3 থেকে 4টা আমি একটু আগেই দেখাইছি তোমাকে। সো তুমি এই ম্যাথটা বা এই ফর্মুলা দিয়ে যে ম্যাথ আসবে এটা তুমি মুখস্থ করে নাও, একদম মুখস্থ করে নাও।
পাবাই পাবা, তুমি নিঃসন্দেহে পাবা। বুঝা গেছে? ওকে, নেক্সট দেখো এই প্রবলেমটা ডিউতে 98 99 সেশনে আসছে, আমার জন্মের আগে ম্যাথ। ঠিক আছে, বলছে 8 কেজি ভরের একটি বস্তুতে 6 মিটার পার সেকেন্ড ত্বরণ সেকেন্ড স্কয়ার ত্বরণ প্রদান করতে হলে বস্তুটিতে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে। এই ম্যাথটা সবাই পারবে না আমি আশা করি, এটা খুবই কঠিন ম্যাথ, আশা করি কেউই পারবে না। হোমওয়ার্ক থাকলো ভাই, এম এর মান দেওয়া আছে, এ এর মান দেওয়া আছে, তাহলে তো গুণ করে দিলে তো আনসার বের হয়ে যায়। নেক্সট দেখো এটা ডিউতে আসছে আমার জন্মের, আচ্ছা তোমাদেরকে আমার জন্ম তারিখ বলার দরকার নাই, ঠিক আছে, অনেক আগে আসছে। যদি 10 গ্রাম ভরের বুলেট একটি বন্দুকে 20 সেন্টিমিটার বেরলের মধ্যে এত মিটার পার সেকেন্ড বেগ পায়, তাহলে ত্বরণ সৃষ্টিকারী বল কত? চিন্তা করছো? এটা কিন্তু ভালোই ঘুরানো একটা ম্যাথ, এবং এই টাইপের কোয়েশ্চেন আমি দেখছি যে ডিউতে এবং অন্যান্য ইউনিভার্সিটিতে মাঝে মধ্যে দিয়ে দেয়, বুঝছো? এটাতে 2 স্টার দিব, বাট শিখে রাখো যাতে পরীক্ষায় আসলে তোমার মিস না হয়। তো এটা কিভাবে বের করবো দেখো, আমাদের কি কি দেওয়া আছে একটু এক নজরে আমি তোমাদেরকে দেখাই দিই। 10 গ্রাম, তারপর হচ্ছে দেওয়া আছে এস এর মান 20 সেন্টিমিটার, তারপর দেওয়া আছে এম কে আছে, দেওয়া আছে সব, এটা এসআই একক না। বেগ ভি ইকুয়ালস টু কত? 200 মিটার পার সেকেন্ড। তো বলছে ত্বরণ সৃষ্টিকারী বল কত, তো আমরা পিক করব এফ টাকে, না বল বের করতে বলছে যেহেতু, এফ ইকুয়ালস টু এম এ। বোঝা গেছে? তো এখানে দেওয়া আছে কি এম এর মান 10 গ্রাম, ধরে নিলাম এম এর মান 10 গ্রাম দেওয়া আছে, এর মানটা বের করাটাই আমাদের জন্য চ্যালেঞ্জের ব্যাপার, কারণ এস দেওয়া আছে, ভি দেওয়া আছে, আমরা কিভাবে এ কে পাবো? ভি স্কোয়ার ইকুয়ালস টু ই স্কোয়ার প্লাস 2as, এটা দিয়ে বের করা যাবে না, যেখানে কিনা এই ইউর মান কত? 0, কারণ আদি বেগ 0। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু এত হলে বেগ পাই, তাহলে আচ্ছা, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু 2as, তাই না? তাহলে এখান থেকে বলতে পারি a ইকুয়ালস টু বি স্কোয়ার বাই 2s। বোঝা গেছে? আচ্ছা, তো এখান থেকে আমরা এর মান বলতে পারি যে বি স্কোয়ার ইকুয়ালস টু 2s। তাহলে মানগুলো বসায় দাও, 10 ইন্টু বি স্কোয়ার, তাহলে আমরা এটাকে এসে এককে নিয়ে নিই, তাহলে কিন্তু ঝামেলায় পড়বো। তাহলে 10 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার কিউব হয়ে গেল কেজি, ইন্টু ভি, ভি এর মান কত? 200 স্কোয়ার, মানে 200 স্কোয়ার মানে কত? 4 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 4, তাই না? 2s, এস এর মান কত দেওয়া আছে? 20 সেন্টিমিটার, মানে কত? 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে মিটারে চলে গেল, তাই তো? আচ্ছা, তো খেয়াল করো এখন কি করব, ক্যালকুলেশনটা একটু খেয়াল করো। অনেকে আছে যে ভাই ক্যালকুলেশন তো পারি না, আরে বেটা মন দিয়ে দেখ, পারবি। এখানে কি আছে দেখো, 10, তাই না? আচ্ছা, 10 টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে 10 টু দি পাওয়ার কিউব, তাহলে এখানে থাকবে হচ্ছে একটা 10 এক্সট্রা, তাই তো? আচ্ছা, তো এখানে আছে 10 টু দি পাওয়ার মাইনাস 2, আর তো কাটা যায় না, একটা 10 আর একটা 10, এই 2 দুগুণা 4, এই 4 বাদ গেল, তার মানে এখানে হচ্ছে একটা 10 আর একটা 10, তাহলে অ্যাকচুয়ালি উপরে থাকবে হচ্ছে দুইটা 10 মানে 10 স্কোয়ার, নিচে থাকবে একটা 10 ইনভার্স 2, তাহলে আলটিমেটলি উপরে একটা 10 মানে দুইটা 10 আর একটা 10, দুইটা উপরে উঠে গেলে হয়ে যাবে 10 স্কোয়ার, তাহলে আলটিমেটলি আনসার হচ্ছে 10 টু দি পাওয়ার 4। আমাদের আনসারটা মিলে নাই, তার মানে কিছু একটা ভুল আছে এই জায়গাটাতে। দেখো তো কি ভুল করছি, এখানে হচ্ছে 2 ইন্টু 10, আচ্ছা আচ্ছা, এই যে দেখো 20 সেন্টিমিটারের জায়গায় আমি এখানে বেশি দিয়ে দিছি। ওকে, দাঁড়াও মুছে দিচ্ছি, এখানে হবে জাস্ট, আচ্ছা পুরো জিনিসটা মনে হয় মুছে দিতে হবে আই গেস, এখান থেকে লিখলে হবে। দেখো বি স্কোয়ার মানে কত? 4 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 2 ইন্টু এস, এস এর মান কত? 0.2। ওকে, সো এখন আমরা যেটা করব 10 ডিভাইড বাই 10 টু দি পাওয়ার কিউব। ওকে, তো এখন আমরা যেটা করব খেয়াল করো, এখান থেকে আমরা বলতে পারি কি যে 10 টু দি পাওয়ার 4 10 টু দি পাওয়ার কিউব, দ্যাট মিনস এখানে থাকবে একটা 10। বোঝা গেছে? আর এখানে কত হবে দেখো তো, এখানে হবে উপরে থাকতেছে হচ্ছে 10 আর একটা 10, 10 স্কোয়ার ইন্টু 4 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 ইন্টু 0.2 কে লিখতে পারি এইভাবে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে এই যে দেখো 4 এই 4 বাদ, আর উপরে একটা 10 স্কোয়ার, আর 10 ইনভার্স যদি উপরে যায় তাহলে উপরে হবে 10, তাহলে 10 টু দি পাওয়ার কিউব। এরপরেও যারা মানে ক্যালকুলেশন গুলো বুঝতেছো না যে ভাই আপনি আরেকটু ব্যাখ্যা করেন, কমেন্ট করে জানাবো, আমি দরকার হলে তোমাদের জন্য আলাদা করে একটা প্লেলিস্টই বানাবো যেটা আমরা হ্যান্ড ক্যালকুলেশন শেখাই। ওকে, আচ্ছা, সো 10 টু দি পাওয়ার কিউব আনসার কি? তাহলে আনসার হচ্ছে সিম্পলি 10 টু দি পাওয়ার কিউব নিউটন। বোঝা গেছে? নেক্সট
দেখো এটা যেহেতু আসছে কততে আসছে 16-17-তে। বলছি তো তোমাদেরকে যত টাইপ আছে যা আসছে আজ পর্যন্ত সবগুলা জিনিস তোমাদেরকে আমি সলভ করে দেখাবো, যাতে করে তোমাদের আর কিচ্ছু করতে না হয়। আচ্ছা, কি বলছে যে একটি বল 4 কেজি ভর বিশিষ্ট একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে, এর ফলে বস্তুটি 6 সেকেন্ডে এত মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়, বলের মান কত? তাহলে আমাদেরকে দেখো প্রথমে একটা ভর দেওয়া আছে, স্থির বস্তুর উপর ক্রিয়া করছে, ঠিক আছে, এর ফলে 6 সেকেন্ডে এত মিটার বেগ প্রাপ্ত হয়, বলের মান কত? তো সেম ভাবে মনে হয় ম্যাথটা বুঝা গেছো, F equals to ma, তাহলে m ইন্টু বি মাইনাস ইউ ডিভাইড বাই টি। কয়বার আসছে? সেম ম্যাথ, সেম ফর্মুলা দিয়ে অনেকগুলো ম্যাথ, বুঝছো তো? তাহলে এটাতে তুমি অনেকগুলো স্টার দিয়ে পড়াশোনা করো, তাহলে আনসার বের হয়ে যাবে। তাহলে দেখো বি এর মান দেওয়া আছে, তাই না? তারপর হচ্ছে টি এর মান দেওয়া আছে, তারপর 4 কেজি দেওয়া আছে, সবকিছু তো দেওয়াই আছে এখানে, তাই না? তাহলে আনসারটা তোমরা নিজেরা বের করে নাও, আমি হোমওয়ার্ক দিয়ে গেলাম তোমাদের। ওকে, নেক্সট ম্যাথটা দেখি। এটা জেইউতে 11-12-তে আসছে। কি বলছে যে এম এত কেজি ভরের ভর মানে কেজি দেওয়া নাই, গ্রাম দেওয়া আছে, একটি বুলেট এত মিটার পার সেকেন্ড এ ছুটলে যে সমবলে তাকে 1 সেকেন্ডে থামিয়ে দেয় তা কত? তো সেম ফর্মুলা। কিভাবে দেখো, এম এর মান দেওয়া আছে, তারপর ভি এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, সূত্র ওই একটাই, এফ ইকুয়ালস টু এম ইন্টু ভি বাই টি। আমি এটা সলভ করে দিলাম না, তোমরাই সলভ করবা, এবং আমি বারবার বলতেছি ভাইয়া, এই ফর্মুলা থেকে তুমি যেখানেই পরীক্ষা দাও, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জিএসটি, তুমি একটা প্রবলেম পাবা, নিজেই তো দেখছো, এগুলো তো চাপাবাজি না, তুমি নিজেই তো দেখছো যে কয়বার আসছে সেম ফর্মুলা থেকে ম্যাথগুলা। আচ্ছা, পরে দেখো স্থির পানিতে, এই প্রবলেমটা একটু মজার প্রবলেম, এটা জেইউতে আসছে, এবং এই প্রবলেমটা প্রায় সময় সাস থেকে শুরু করে এই সাধারণ ভার্সিটি গুলোতে চলে আসে, যেমন রাজশাহী ইউনিভার্সিটি, চিরাং ইউনিভার্সিটি গুলোতে চলে আসে। তো বলছে কি যে 500 কেজি ভরের একটি স্থির নৌকাকে নদীর 2 তীর থেকে দড়ি দিয়ে 60 ডিগ্রি কোণে টানা হচ্ছে, নৌকাটি কত সময়ে তীরের সমান্তরালে এত মিটার অতিক্রম করবে? গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য 2 দিক হতে সমান টানে নৌকাটিকে টানা হয়, দড়ির টানের মান দেওয়া আছে। সো দেখো, এই জিনিসটা বুঝতে গেলে একটু তোমাদেরকে চিত্র আঁকাইতে হবে, তাহলে সহজ হবে তোমাদের জন্য। ওকে, এই মনে করো যে একটা নৌকা, ঠিক আছে, আমার আঁকানোটা সুন্দর না, সো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে। সো এই নৌকাকে 2 দিক থেকে টানা হচ্ছে, এই আর এই হচ্ছে এই। সো যেহেতু সমান বলছে, তো আমি এটাকে একটু সমান করে দিই, এই যে, ওকে, 2 দিক দিয়ে টানা হচ্ছে, যেখানে এটা হচ্ছে টি, এটাও হচ্ছে টি, বোঝা গেছে? তাহলে টোটাল যে তার ফোর্সটা এটা হবে, টোটাল টানটা হবে 2t, বোঝা গেছে? তো আমাদেরকে কি কি মান দেওয়া আছে? 60 ডিগ্রি কোণ, কোনটা কত? 60 ডিগ্রি, কোনটা কত? 60 ডিগ্রি। তো এখন আমাদেরকে বলছে অ্যাকচুয়ালি কত সময়ে বের করতে বলছে, তাই না? তো আমরা জানি কি, আমরা জানি যে এফ ইকুয়ালস টু এম এ, এটুকু তো আমরা সবাই জানি, তাই না? তাহলে এখানে কিসের মান দেওয়া আছে? এম এর মান দেওয়া আছে, তারপর থেটার মান দেওয়া আছে, তারপর এই যে 240 মিটার অতিক্রম করবে, তার মানে এখানে আরেকটা মান দেওয়া আছে এস এর মান, তাই না? এস এর মান দেওয়া আছে, তো আমরা এখান থেকে কি কি বের করতে পারবো দেখো তো। আচ্ছা, তারও আগে আমরা এফ টার দিকে একটু খেয়াল করি, এফ এর দিকে একটু খেয়াল করো। আমরা বলতে পারি এখান থেকে এ ইকুয়ালস টু এফ বাই এম, তাই না? তাহলে এই এফটা হবে মূলত কি? 2t ডিভাইডেড বাই এম, তাহলে 2t। তাহলে টিটা কি হবে দেখো তো, আমাদের অ্যাকচুয়াল যেই এফ বা ফোর্সটা সেটা হবে কি? সেটা হবে মূলত এই যে অনুভূমিক বরাবর যেটা, এটা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা তো জানি যে একটা অনুভূমিক উপাংশের ক্ষেত্রে অলওয়েজ সেটা হয় cos থিটা, তাহলে t cos থিটা, বোঝা গেছে? তাহলে যেহেতু দুইটা আছে, তাহলে হবে 2t cos থিটা। একটু বুঝো না এমন কেউ আছে? দেখো ভাইয়া, আমরা কি করছি, একটা নৌকাকে 2 দিক দিয়ে টানতেছি একটা কোণে, 60 ডিগ্রি কোণে। সো ডেফিনেটলি তার বলটা মানে কার্যকরী বলটা কাজ করবে কোন দিকে? তার যে তোমার দুইটা উপাংশ থাকবে না, একটা হচ্ছে তোমার অনুভূমিক বরাবর, একটা হচ্ছে উলম্ব বরাবর। সো উলম্ব যেই ফোর্সটা আছে এটা কিন্তু সামনের দিকে নিতে সাহায্য করে না, ওইটা হচ্ছে নৌকাকে কিনারের দিকে নিতে সাহায্য করে, যেটা কিনা আমরা এখানে হাল ধরার মাধ্যমে ডিনাই করে দিচ্ছি। শুধু থাকতেছে হচ্ছে আমাদের কার্যকরী যে ফোর্সটা সামনের দিকে যেটা টেনে নিয়ে যাচ্ছে। সো যেহেতু কোণে আছে, তাহলে এটা অবশ্যই অনুভূমিক বরাবর কাজ করবে cos থিটা বরাবর, কারণ আমি আগের ক্লাসে বলছি অ্যাকচুয়ালি আমাদের অনুভূমিক বরাবর অলওয়েজ থাকবে cos থিটা,
তাহলে টি কস থেটা, তাহলে দুইটা টি মানে 2t cos থেটা ডিভাইডেড বাই m। খেয়াল করো এখানে কি হবে 2t, তাই না? তাহলে 2 ইন্টু টি এর মান দেওয়া আছে কত 12 ইন্টু কস, কস কত ডিগ্রি, কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে এই টু কাটা, নিচে থাকবে হচ্ছে 500, তাহলে আলটিমেটলি থাকতেছে এখানে 12 ডিভাইডেড বাই 500। টেনশনের কিছু নাই, হাতে হাতে ক্যালকুলেশন তোমাদেরকে শিখাই দিচ্ছি। অনেকেই ভয় পাচ্ছ যে ভাই এত বড় ম্যাথ কিভাবে হ্যান্ড ক্যালকুলেশন দিয়ে করব, করা যায়, একটু ব্রেন খাটাও, ভাই দেখাই দিচ্ছি, খেয়াল করো। তো আমাদেরকে বলছে টি বাইর করতে, আমাদের কাছে আছে কি, আমাদের কাছে আছে হচ্ছে এ, আমাদের কাছে আর কি আছে বলতো, আমাদের কাছে আর আছে হচ্ছে এই যে এস। তাহলে এ এবং এস আছে, টি কিভাবে বাইর করে, সূত্র কিন্তু একটাই আমাদের মাথায় আসতেছে যে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। বুঝা গেছে? যেখানে কি না এই যে এই মানটা হচ্ছে 0, এই মানটা হচ্ছে কি 0, এই মানটা 0, তাহলে এখানে থাকতেছে অ্যাকচুয়ালি এ ইকুয়ালস টু, আমরা তো এ বের করবো না, আমরা বের করবো হচ্ছে টি, তাহলে টি ইকুয়ালস টু হবে 2s ডিভাইডেড বাই এ, রুট ওভার 2s ডিভাইডেড বাই এ। তাহলে এখানে একটু খেয়াল করো 2 ইন্টু এস, এস কত 240 ডিভাইডেড বাই এর মান কত 12 ডিভাইডেড বাই 500, এটা হচ্ছে রুট ওভার, তাই তো? এই যে এখানে আমাদের মানটা আছে। তো এখানে আমরা কি লিখতে পারি দেখো তো, 2 ইন্টু 240 ইন্টু এই যে নিচের 500টা উপরে চলে যাবে, আর এখানে হচ্ছে 12 রুট ওভার। ওকে, তাহলে একটু খেয়াল করো 12 দিয়ে যদি আমি 24 কে ভাগ করি, তাহলে এখানে থাকবে হচ্ছে 200, ঠিক আছে? তাহলে আলটিমেটলি থাকতেছে এখানে কত দেখো তো, 2 ইন্টু 200 ইন্টু 500, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে 400 আর এখানে হচ্ছে 500, তাহলে 4 5 20, তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি 1 2 3 4, এটার উপরে রুট, তাই তো? তাহলে এটার উপর রুট থাকলে আমরা কি বলতে পারি বলো তো? তাহলে আমরা এটাকে বলতে পারি 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4, তাইলে 10 টু দি পাওয়ার 4 কে যদি রুট করি, তাহলে 10 টু দি পাওয়ার 4 ইন্টু রুট ওভার রুট 2, তাহলে 10 টু দি পাওয়ার 4 কে রুট করলে থাকবে 10 টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু রুট 2, দ্যাট মিনস আনসার হচ্ছে 100 রুট 2। বোঝা গেছে? বুঝছো কিনা বলো? খুবই চমৎকার একটা ম্যাথ ছিল, তাই না? এই ধরনের প্রবলেম কিন্তু প্রায় সময় বিভিন্ন ইউনিভার্সিটিতে দিয়ে দেয়। ক্যালকুলেশন, হ্যান্ড ক্যালকুলেশন, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। ফেসবুক, ইউটিউব, রিলস এই ধরনের জায়গায় সময় নষ্ট করিও না। তোমার লাইফের সব থেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই সময়টুকু। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, একটু হার্ডওয়ার্কিং করো, পরবর্তী লাইফ অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। নেক্সট দেখো, এই প্রবলেমটা কি বলছে যে 4 নিউটনের একটি বল 2 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করলে 5 সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে। এই ধরনের প্রবলেম তো আগেও করাইছি, কয়েকটা করাইছি, এটা কি করাই দেওয়া লাগবে? আশা করি এটা করানো লাগবে না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? আমরা নেক্সট প্রবলেমে জাম্প করি। আচ্ছা, লিফট সংক্রান্ত গাণিতিক প্রয়োগ, এই যেই টপিকটা বা এই যেই তোমার কনসেপ্টটা, এটাতে আমি অনেকগুলো স্টার দিয়ে রাখবো, কারণ এই টপিক থেকে বা এই কনসেপ্ট থেকে প্রশ্ন আসেই আসে, 100% কোয়েশ্চেন আসে। সো যাদের লিফট সংক্রান্ত প্রবলেম হয়, ভাইয়া বুঝি না, হয় না, ক্যালকুলেশন পারি না, মনে থাকে না ফর্মুলা, আমি তোমাদেরকে আজকে ভিজুয়ালাইজ করে দেখাই দিব। এই ক্লাসটা করার পরে আমি তোমাকে একদম 100% সিউরিটি দিতে পারি, তুমি লিফট সংক্রান্ত যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো প্রবলেম আনসার করতে পারবা। ওকে, সো চলো শুরু করি। সো লিফটের ক্ষেত্রে তোমাকে প্রথমে একটা লিফট আগায় নিতে হবে বোঝার জন্য। ওকে, তো লিফটের ভিতরে মনে করো আমার মতো একজন হালকা পাতলা মানুষ আছে, একজন হালকা পাতলা মানুষ আছে। ওকে, সো এখানে কি ধরনের ঘটনাটা ঘটে, নিচে হচ্ছে আমার ওজন কাজ করতেছে, ওজনও আমার অনেক কম, ঠিক আছে, ডাব্লিউ ইকুয়ালস টু এমজি, একটু তো সবাই জানি, কোনো অসুবিধা নেই। এরপরে কি ঘটনা ঘটে দেখো, এই যে উপরে উপরে কিন্তু একটা তার দিয়ে টানা হয়, টান দিয়ে রাখা হয়, তাই না লিফটে? সো উপরে যে তোমার টানটা কাজ করে, এটাকে আমরা নাম দিচ্ছি বোঝার সুবিধার্থে এফ, এফ দিচ্ছি, তাই না? তুমি টিও দিতে পারো। আচ্ছা, সো এখন একটু খেয়াল করো ভাইয়া, একটু খেয়াল করো, এই যে লিফটটা উপরে উঠতে পারে, নিচে নামতে পারে, দুইটা কন্ডিশন। তো দুইটা কন্ডিশন আমি আগেই মার্ক করে রাখি, এই একটা কন্ডিশন, এই একটা কন্ডিশন। প্রথম কন্ডিশনটা কি? প্রথম কন্ডিশনটা হচ্ছে যে আপ, আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে ডাউন। তাহলে আপ যখন উপরে উঠে, একটু খেয়াল করো, এই যে তোমার লিফটটা উপরে নিচে উঠতেছে, উপর নিচে উঠতেছে, তার মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হচ্ছে না? তার মধ্যে কি একটা ত্বরণ সৃষ্টি হচ্ছে কিনা? অবশ্যই একটা ত্বরণ সৃষ্টি হচ্ছে। সো সেই ক্ষেত্রে যখন উপরে উঠবে আমাদের ঘটনা কি ঘটবে, যে আপ, ঠিক আছে? একটু খেয়াল করো, উপরে কাজ করতেছে তার ফোর্স এফ মানে টান, আর নিচে কাজ করতেছে তার
ডাব্লিউ অর্থাৎ এমজি। তো যখন একই বরাবর মানে একই দিকে, মনে করো যে একটা দিক হচ্ছে এইটা, তো একই দিকে তোমার অনেকগুলো ফোর্স কাজ করতেছে না, উপরে তোমার কি টান, নিচে হচ্ছে এফ ডাব্লিউ ইকুয়ালস টু এমজি, তাহলে সেই ক্ষেত্রে যেহেতু একটা পয়েন্টের মধ্যে অনেকগুলো বল কাজ করতেছে, আমাদেরকে ইউজ করতে হবে নিউটনের যে সূত্রটা, সেই বিখ্যাত সূত্রটা কি, যে সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ। এই এটা হচ্ছে এই যে ত্বরণ, একটা ত্বরণ প্রাপ্ত হবে লিফটটা ডেফিনেটলি। সো সামেশন অফ এফ মানে কি হচ্ছে তার নেট যে ফোর্সটা, এখানে নেট ফোর্সটা কি, যেহেতু উপরে উঠতেছে ডেফিনেটলি তুমি এটা বলতেই হবে যে অবশ্যই অবশ্যই উপরের টানটা তার ওজন থেকে বেশি হওয়া লাগবে, না হলে তো নিচে নেমে যাবে, তাই না? তাহলে এই কন্ডিশনে আমরা বলতে পারি এই সামেশন অফ এফ মানে নেট ফোর্স হবে এফ মাইনাস ডাব্লিউ, কারণ একটা কাজ করতেছে উপরে আর একটা কাজ করতেছে নিচের দিকে, দিক হচ্ছে দুই দিকে দেওয়া আছে, উপরে পজিটিভ হলে নিচে নেগেটিভ। সো এফ মাইনাস ডাব্লিউ ইকুয়ালস টু কি হবে এম এ। ওকে, সো এখান থেকে আমরা বলতে পারি এফ ইকুয়ালস টু এম এ প্লাস ডাব্লিউ। শেষ আমাদের কাজ, একটুক যদি বুঝে থাকো আমাদের কাজ শেষ। তাহলে এখানে হচ্ছে এম এ আর ডাব্লিউ মানে হচ্ছে এম জি। দ্যাট মিনস এখান থেকে হবে, আমরা যদি এমটা কমন নেই, জি প্লাস এ, জি প্লাস এ। এটা হচ্ছে আমাদের যখন আপ হয়। সো কন্ডিশনটা যদি হয় এরকম যে ভাইয়া ডাউন হচ্ছে, ডাউন, এই কাজটা তোমরা নিজেরা করো, ঠিক আছে? পোস্ট করে করো, ভিডিও পোস্ট করে করো। তাহলে এই ক্ষেত্রে কি হবে, নিচে নামতেছে মানে কি, অবশ্যই তার ওজনটা তার টান থেকে বেশি হওয়া লাগবে, তা না হলে তো নিচে নামবে না, তাই না? এটাই তো লজিক। এই লজিকটা কেউ বুঝে না এমন নাই, একদম 4, 5, 6, 7 এর বাচ্চারা এটা বুঝবে। তোমরা তো অনেক বড় হয়ে গেছো, ম্যাচিউর হয়ে গেছো, কয়দিন পরে বিশ্ববিদ্যালয়ে উঠবা, ঠিক আছে? রাগি রাগি চেহারার ভাই হবা। তাহলে ডাব্লিউ মাইনাস এফ ইকুয়ালস টু কি হবে এম এ। সো এখান থেকে এফ ইকুয়ালস টু আমরা লিখতে পারি, এফ মানে টানটা আর কি, ডাব্লিউ মাইনাস এম জি। দ্যাট মিনস এখান থেকে এমটা কমন নিলে হবে কি এ মাইনাস, এখানে এম জি লিখছি, সরি 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 সরি, এই যে এখানে হবে হচ্ছে এম এ, এম এ, তাই না? তাহলে ডাব্লিউ মানে হচ্ছে এম জি মাইনাস এম এ। কি সমস্যা, লেখা হচ্ছে না কেন? মাঝে মধ্যে ঝামেলা করে। মাইনাস মাইনাস কি হয়েছে? তাহলে এখান থেকে হবে এম জি মাইনাস এম এ। দ্যাট মিনস এমটা যদি কমন নিয়ে আসি হবে জি মাইনাস এ। তাহলে আলটিমেটলি আমরা কিন্তু আমাদের সূত্র পেয়ে গেছি, আমরা আমাদের সূত্র পেয়ে গেছি। এই হচ্ছে একটা, এটা কি নিলাম, এই হচ্ছে একটা, আর এই হচ্ছে আরেকটা, বোঝা গেছে? তাহলে জেনারেলাইজ যদি করি আমরা, তাহলে সূত্রটা হচ্ছে এফ ইকুয়ালস টু টি ইকুয়ালস টু এম, কি হবে বলতো, এ হবে জি প্লাস মাইনাস এ, জি প্লাস মাইনাস এ। যখন আমাদের বলবে উপরে উঠতেছে তখন হবে প্লাস, যখন আমাদের বলবে নিচে নামতেছে তখন হবে কি মাইনাস। খেল খতম, খেল খতম, জাস্ট মুখস্থ করো জিনিসটা। আচ্ছা, নেক্সট আমরা চলো প্রবলেম সলভ করি। এটা ডিউতে 15-16-তে আসছে, দেখছো লিফট থেকে কোয়েশ্চেন চলে আসছে। একটি এত কেজি ভরের বস্তু একটি লিফটের মেঝের উপর স্থির অবস্থায় আছে, লিফটের ঊর্ধ্বগামী ত্বরণ দেওয়া আছে, বস্তুর উপর মেঝের কর্তৃক বল কত। লিফট মেঝের উপরে স্থির অবস্থায় আছে, তার মানে কি, কি বলছে, ঊর্ধ্বগামী। ঊর্ধ্বগামী মানে কি আপ, তাই না? তাহলে আপ যেহেতু হয়, আমরা একটু আগে দেখছি যখনই আপ হবে সূত্র হবে কি পজিটিভ। তাহলে আপ হইলে আমাদের হবে এফ ইকুয়ালস টু এম জি প্লাস এ। ওকে, তাহলে এম এর মান কত দেওয়া আছে 7 কেজি, জি এর মান হচ্ছে 9.8। দেখে নিবা যে আসলে জি এর মান কত, 10 দিয়ে দিছি কিনা, 10 দেওয়া না থাকলে 9.8 হবে, এর মান কত 2, ঠিক আছে? তার মানে 9, 10, 11.8 ইন্টু 7। তাহলে এটা তোমরা নিজেরা বের করো কত আসবে আনসার, কত আসবে বলো, 82.6, 82.6। কারণ বোঝাই যাচ্ছে যদি 10 হইতো তাহলে 70, তাহলে আছে 11.8, তার মানে অবশ্যই 80 এর উপরে হবে, ঠিক আছে? এখানে 80 এর উপরে একটাই আছে, দ্যাট মিনস সি। নেক্সট কি বলছে দেখো, এটাও কিন্তু ডিউতে আসছে 15-16-তে। কি বলছে যে একটি লিফটের মেঝেতে রাখা একটি ওজন মাপার যন্ত্রের উপর একজন 50 কেজি ভর বিশিষ্ট মানুষ দাঁড়িয়ে আছে। আবার লিফটের প্রবলেম, আগে কিন্তু আমি স্টার দিয়ে দেখাইছি তোমাদেরকে, তার মানে কি এটা থেকে তুমি যেখানে পরীক্ষা দাও ডাবি রাবি যাবি, জিএসটি, সায়েন্স এন্ড টেকনোলজি, সব জায়গায় এই ধরনের প্রবলেম পাবা। লিফটটি স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড ত্বরণে 1 সেকেন্ড ধরে উপরের দিকে উঠে। তার মানে বলছে কি যে 1 সেকেন্ড ধরে সামথিং ত্বরণে একটা লিফট উপরের দিকে উঠতেছে, মানে আপ। একটু আগে আমি তোমাকে দেখাইছি যে যখন লিফটটা উপরের দিকে উঠবে
তখন তার সূত্রটা কি ছিল? এফ ইকুয়ালস টু জি প্লাস এ, ঠিক আছে, ইন্টু এম। যখন উপরের দিকে উঠবে তখন প্লাস হবে, যখন নিচে নামবে তখন নেগেটিভ হবে। ওকে, আচ্ছা, তো আমরা নেক্সটে যাই। আমাদেরকে বলছে কি যে ভর বের করার জন্য, এটা কিন্তু পরের ভর, শুরুতে যে ভরটা দেওয়া আছে ওইটা না। তো আমরা প্রথম থেকে দেখার চেষ্টা করি। এফ ইকুয়ালস টু এম জি প্লাস এ। ওকে, তাহলে এম এর মান কত? 50। জি এর মান কত? 10। দেখো একটু খেয়াল করো, মধ্যাকর্ষী জনিত ত্বরণ দেওয়া আছে, কত দেওয়া আছে? 10। এখানে কিন্তু 9.8 ইউজ করবা না, অনেকেই তাড়াহুড়ায় পরীক্ষার হলে 9.8 দিয়ে দিবা, অঙ্ক কিন্তু মিলবে না, ওইখানেই শেষ। তাহলে এটা হবে +2। তাহলে আলটিমেটলি এখানে মান আসে 12, 5 12 60, মানে 600 নিউটন। ঠিক আছে, এই গেছে একটা অংশ। তো এখন আমাদেরকে কি পরবর্তীত যেই এমটা আছে ওটা বের করতে হবে, তাই না? তো আমরা আবার লিখতে পারি এফ ইকুয়ালস টু কত? এফ ইকুয়ালস টু বলতে পারি আমরা এম এ। ওকে, তাহলে এফ ইকুয়ালস টু এম এ যদি বলতে পারি, তাহলে এখান থেকে আমরা এম ইকুয়ালস টু বলতে পারি এফ ইকুয়ালস টু কত? মানে এ না, অ্যাকচুয়ালি যেহেতু ওজন বলছে, নিচের দিকে কি তার মধ্যাকর্ষণ জনিত বল কাজ করবে, তাহলে এম জি, তাহলে এফ ডিভাইডেড বাই জি। তাহলে এফ এর মান কত? 600 ডিভাইডেড বাই জি এর মান কত? 10। আমরা এটাকে ভাগ করলে থাকবে 60 কেজি। ওকে, সো আনসারের দিকে একটু খেয়াল করো, অলওয়েজ 60 কেজি হবে নাকি ফার্স্ট 60 কেজি এন্ড দেন 50 কেজি? অপশনের মধ্যে কিন্তু একটা পেস লাগাই দিচ্ছে, তাই না? তুমি ধাম করে যদি অলওয়েজ 60 কেজি দিয়ে আসো, আনসার কি হবে? ডেফিনেটলি আনসার হবে না। এটাই হচ্ছে ফিজিক্স, বুঝা গেছে? সাস্টেও কিন্তু এরকম কোয়েশ্চেন করে, 5টা অপশন দিয়ে দেয়, ভুলটাও দিয়ে দেয়, তুমি যেটা ভুল করবো ওইটাও দিয়ে দেয়, শুদ্ধটাও দিয়ে দেয়, একটা কনফিউশন তৈরি করে টিচাররা। ওকে, সো এটাকে বলে পাশা খেল টিচাররা। আজ পাশা খেলবো রে শাম বলে না, টিচাররা বলে আজ পাশা খেলবো রে স্টুডেন্ট। ওকে, আচ্ছা, তাহলে আনসার কোনটা হবে বলো তো? ফার্স্ট 60 কেজি দেন 0 কেজি? না, আমাদের তো 0 কেজি হয় নাই। অলওয়েজ 50 কেজি, এটা তো নাই অপশন, তাই না? অলওয়েজ 50 কেজি কিভাবে হবে, কারণ আমরা তো 60 কেজি পাইছি। আর এই অপশনে কখনো 0 কেজি তো হয়ই না। তাহলে আনসার একটাই বাঁচে, বুঝো কিংবা না বুঝো, এটাই হচ্ছে আনসার। এটাই হচ্ছে আনসার, বুঝো কিংবা না বুঝো, এটাই হচ্ছে আনসার। কারণ একটু খেয়াল করো, এই যে পরে যে তার ওজনটুকু হবে 60 কেজি, কিন্তু অ্যাকচুয়ালি তার কত ছিল? 50 কেজি। তাহলে যখন তার ঘটনাটা ঘটে তখন হচ্ছে ওটার সাথে সাথে তার 60 কেজিতে পরিণত হয়, দেন একটা পর্যায়ে যে তার আবার 50 কেজিতে ফিরে আসে। বুঝা গেছে? আচ্ছা, নেক্সট, এটাও কিন্তু ডিউতে আসছে 2 3, এবং এই প্রবলেমটাতে আমি তোমাকে অনেকগুলো স্টার দিয়ে দিচ্ছি, তুমি লিখে রাখো এই প্রবলেম থেকে, সেম টাইপের প্রবলেম থেকে একটা কোয়েশ্চেন আসবে। আমি সব টাইপ দেখাচ্ছি, যেহেতু যেটাতে স্টার দিচ্ছি মনোযোগ সহকারে দেখবা, কিন্তু সবগুলোই দেখবা, যেগুলো নিয়েছি সবগুলো অ্যানালাইসিস করে নেওয়া, বিগত 20 25 বছর ধরে কোয়েশ্চেন গুলো কিন্তু অ্যানালাইসিস করে নেওয়া হয়েছে। সো ডেফিনেটলি ভালো করে খেয়াল করো। বলছে কি যে একটি লিফট 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিচে নামতেছে কিন্তু, তাই না? তাহলে নিচে নামলে কি হবে? জি মাইনাস এ, তাই না? লিফটের মেঝে 1 মিটার উপর থেকে একটি বলকে স্থির অবস্থা থেকে ছাড়া হলো, মানে একটা লিফট, তোমাকে বোঝানোর জন্য বলতেছি, এই একটা লিফট, তাই না? এই লিফটটা হচ্ছে কি নিচে নামতেছে, এই লিফটটা হচ্ছে নিচে নামতেছে। যেহেতু লিফটটা নিচে নামতেছে, তো লিফটের ভিতরে ভিতরে মনে করো যে একটা বল, তাই না? একটা বল বা একটা বস্তু, অনেকগুলো বস্তু লিখে দিছি। যাই হোক, একটা বস্তু কি হয়েছে দেখো তো, 1 মিটার উপর থেকে একটি বলকে স্থির অবস্থা থেকে ছাড়া হয়েছে। তাহলে এটা হচ্ছে তার 1 মিটার উচ্চতা, এটা হচ্ছে তার 1 মিটার উচ্চতা। এই 1 মিটার থেকে এই বলকে স্থির অবস্থা থেকে, মানে আদিব একটা জিরো ছিল, ছাড়া হয়েছে, নিচে নামতেছে। যেহেতু আমরা জানি সূত্র কি, যে অবশ্যই এখানে জি মাইনাস হবে, জি মাইনাস এ হবে, তাই না? তো আমাদেরকে বলছে জি এর মান এত ধরলে 10 মিটার/সেকেন্ড স্কোয়ার ধরে দিছে, কিন্তু 9.8 ধরো না। লিফটের মেঝে স্পর্শ করতে হলে বলটির কত সময় লাগবে? তো আমি এটার জন্য তোমাদেরকে, এটা অনেক ভাবে করা যায়, নর্মাল ওয়েতে করলে অনেক বড় হবে, বাট তোমার পরীক্ষা হলে টাইম কম থাকবে, 36 সেকেন্ডের ভিতরে সলভ করে দিয়ে আসতে হবে। শর্টকাটটা মাথা রেখো, ম্যাজিক, বুঝা গেছে? শর্টকাটটা খেয়াল করো, শর্টকাট সবাই নোট করে কিন্তু। আমি কিন্তু অনেকগুলা শর্টকাট এখন পর্যন্ত দেখাই যাচ্ছি তোমাদেরকে, সবগুলো নোট করে রাখবা। এগুলাই নোট করে রাখো, এগুলো দিয়ে পরীক্ষায় তুমি একদম কুপায়ে দিয়ে আসতে পারবা। তাহলে শর্টকাট কি? শর্টকাট টি ইকুয়ালস টু, এরকম একটা সিচুয়েশন যদি থাকে যে একটা লিফটের ভিতরে একটা বস্তুকে সামথিং উচ্চতা থেকে আদি বেগ 0 ছাড়া হচ্ছে, দেন তাকে বলতেছে টাইমটা বের করো, তখন টি ইকুয়ালস টু হবে 2h ডিভাইডেড বাই জি প্লাস মাইনাস এ। এখন প্লাস মাইনাস এর ক্ষেত্রে কখন প্লাস কখন মাইনাস হবে মাথায় রেখো। যখন যখন মাথায় রেখো, যখন আপ হবে, মানে আপ কি উপরে উঠবে যখন, তখন হবে পজিটিভ। যখন ডাউন হবে তখন কি হবে? নেগেটিভ। এটা আগেও দেখে আসছো।
আগে লেফটের যে কনসেপ্ট পড়াচ্ছিলাম তখন কিন্তু বলছি তোমাদেরকে অলরেডি। সো ডেফিনেটলি এই ক্ষেত্রে আমাদের সূত্রটা কি হবে? সূত্রটা হবে টি ইকুয়ালস টু 2h ডিভাইডেড বাই জি মাইনাস এ। কারণ কি ভাইয়া? কারণ আমাদের এটা নিচে নামতেছে, তাহলে 2h মানে 2 ইন্টু এইচ, এইচ এর মান কত দেওয়া আছে? এইচ এর মান দেওয়া আছে হচ্ছে 1 মিটার, 1 মিটার, তাই না? ডিভাইডেড বাই 10 মাইনাস এ, এর মান কত দেওয়া আছে? 2 মিটার, তাই না? তাহলে আলটিমেটলি এখানে হচ্ছে 2/8, 2 দিয়ে 8 কে ভাগ করলে হয় 4, তাহলে এটা কিন্তু রুটের ভিতরে ছিল, তাহলে রুট ওভার হচ্ছে 4 মানে 1/4, তার মানে হচ্ছে 1/2 মানে হচ্ছে 0.5 আনসার। বোঝা গেছে কিনা বলো? একটা জিনিস তোমাদেরকে বলে দেই, পরীক্ষা হলে তাড়াহুড়ায় তুমি এই জায়গায় রুট দিছো কিন্তু এই জায়গায় রুট দিতে ভুলে যাবা, দেন দেখবা আনসার বের হয়েছে 1/8, দেন কাটছো মানে 2/8 কাটছো 1/4 আসছে, দেখবা যে 1/4 মানে 0.25, দেখবা যে আনসার দেওয়া নাই, সারাক্ষণ মাথা চুলকাইবা, দেন প্যানিক অ্যাটাক করে ওইখানে বসে থাকবা। সো ঠান্ডা মাথায় তুমি কিন্তু এগুলা সলভ করে দিয়ে আসতে হবে, ঠান্ডা মাথায় একদম। আমি নিজেও কিন্তু প্রথমে রুটটা দিতে ভুলে গেছিলাম, হয়তো আমি কাট করে দিয়ে দেবো তোমাদেরকে ভিডিওটা। সো আমি যেহেতু এখন ভুল করছি, কারণ আমারটা স্বাভাবিক, কারণ আমি প্রায় 3 ঘন্টা ধরে ক্লাস নিচ্ছি, এখন প্রায় রাত ভোর 4টা বাজে, বোঝা গেছে? সো তোমরা মাথা ঠান্ডা রেখে কিন্তু করতে হবে। নেক্সট কি বলছে যে এত কেজি জ্বালানি সহ একটি রকেটের ভয়ে রকেট সংক্রান্ত প্রবলেম চলে আসে, তাই না? তো রকেট থেকে একটাই প্রবলেম আসে, এক টাইপ থেকে বারবার আসে, যেটা দেখাবো ওইটাই পড়ে যাবা, আর কিচ্ছু পড়া লাগবে না, ঠিক আছে? সো রকেটের ক্ষেত্রে সূত্রটা কি মাথায় আছে? ধাক্কাজনিত বলটা মাথায় আছে? এই মনে করো যে একটা রকেট, ওকে, এটা হচ্ছে রকেট, এই রকেটের হচ্ছে মাথা, দেন এটা হচ্ছে রকেটের যেই জ্বালানিটা, তাই না? তো জ্বালানিটাকে আমরা বলতে পারি বিআর, জ্বালানির হারটা হচ্ছে dm/dt, ঠিক আছে? আর তার যে থ্রাশ বল মানে তার যে ধাক্কাটা এফ ধরে নিলাম মনে মনে, ঠিক আছে? তাহলে সূত্রটা হচ্ছে F ইকুয়ালস টু dm/dt ইন্টু বিআর। যদি অভিকর্ষ ত্বরণ মানে চিন্তা করা হয়, তাহলে ডেফিনেটলি এটা থেকে কি বাদ যাবে? mg। এই এমটা ডেফিনেটলি তার এই যে পুরাটার যে ভরটা, ঠিক আছে? রকেটের পুরাটার ভর, কারণ নিচের দিকে ওজন কাজ করতেছে, ওজনটা মাইনাস যাবে। তো সচরাচর বলে না দিলে আমাদেরকে এটা হিসাব না করলেই চলে, কারণ এটা খুবই ছোট মান, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো আমাদেরকে বলছে কি থ্রাস্ট কত, তাহলে সবকিছু তো দেওয়াই আছে, তো এইটা আমাদের লাগবে। কি বলছে দেখো তো, এত কেজি, এই এমটা কি লাগবে? লাগবে না তো, dm/dt শুধু লাগতেছে। জ্বালানি যদি এত কেজি পার সেকেন্ড হার, তাহলে এটাই হচ্ছে আমাদের dm/dt, তাহলে এটা লাগতেছে। তারপর এত ভর দেওয়া আছে, তাই তো? জ্বালানি সহ ভর দেওয়া আছে, তাহলে এত মিটার বেগে, তাহলে এটাও লাগতেছে না। তো এই কয়েকটা তথ্য তোমাদেরকে হয়রানি করার জন্য দিছে টিচাররা, এটা ডিউতে আসছিল, ঠিক আছে? টিচাররা একটু পুংড়ামি করে তোমাদের সাথে। সো এই দুইটা লাগতেছে না, সো আমাদের শুধু লাগতেছে এই ব্যাগটা, এই যে এই ব্যাগটা, জ্বালানির যেই ব্যাগটা ওইটা, আর লাগতেছে হচ্ছে হারটা, ঠিক আছে? সো আমরা যদি মানটা একটু বসাই, dm/dt এর মান কত? 200 ইন্টু বিআর এর মান কত? আবার 200, ঠিক আছে? তাহলে 2 2 4 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 4, 10 টু দি পাওয়ার কত? 4। তাহলে আনসার সিম্পলি এটা। এই প্রবলেমটার দিকে একটু খেয়াল করো, এটা জাস্ট 14-15-তে আসছিল সিমিলার প্রবলেম, ঠিক আছে? একটি রকেট প্রতি সেকেন্ডে এত কেজি জ্বালানি খরচ করে, ঠিক আছে? তাহলে প্রতি সেকেন্ডে এত কেজি জ্বালানি খরচ করে, দ্যাট মিনস এটা কিসের মান বলতো? dm/dt এর মান। এটা কিন্তু সরাসরি তোমার কেজি পার সেকেন্ড এটা কিন্তু দেওয়া নাই, বাট বলছে প্রতি সেকেন্ডে। সো তোমাদের এই সেন্সটুকু আছে, যেহেতু প্রতি সেকেন্ডে এত কেজি আমার জ্বলতেছে, দ্যাট মিনস এটা হচ্ছে dm/dt, অর্থাৎ জ্বালানির হারটা। তারপর হচ্ছে নির্গত গ্যাসের বেগ দেওয়া আছে, মানে ভিআর এর মান দেওয়া আছে, এটা কিন্তু কিলোমিটার পার সেকেন্ডে দেওয়া আছে। রকেটের উপর কত বল ক্রিয়া করে। আরেকটা কথা এখানে লিখে দিছে কি, এখানে অভিকর্ষ বলের প্রভাব উপেক্ষা করা যেতে পারে। যদি বলে যে এটাকে তুমি হিসাবে নিয়ে আসো অভিকর্ষ ত্বরণ বা অভিকর্ষ বলের মানটা, তখন তুমি কি করবা? তখন তুমি ডেফিনেটলি এই যে আমাদের ধাক্কা বল যেটা ছিল, যে F ইকুয়ালস টু কি ছিল বলতো? dm/dt ইন্টু বিআর, ঠিক আছে? মাইনাস ডাব্লিউ, তার মানে হচ্ছে তার ওজনটা মাইনাস যাবে। তো যেহেতু বলছে উপেক্ষা করা যেতে পারে, তাহলে ডেফিনেটলি আমার এই জিনিসটা মাইনাস হবে। তাহলে আমি তো আগেরটা তোমাদেরকে সলভ করে দেখাইছি, সো এইটা তোমরা নিজেরা সলভ করবা, সলভ করে আনসারটা বের করবা। কিছুই না, dm/dt বলছে প্রতি সেকেন্ডে 0.07 কেজি জ্বালানির খরচ, তার মানে এখানে সরাসরি কিন্তু dm/dt এর কথা বলে নাই। এখানে যদি এককটা হয়তো কেজি পার সেকেন্ড, তাহলে কিন্তু তুমি সরাসরি বুঝতে পারতা dm/dt, বা প্রতি সেকেন্ডে 0.07 কেজি জ্বালানি, যে কথা dm/dt এর মান এটা সেম কথা, বোঝা গেছে? কারণ প্রতি সেকেন্ডের হিসাবটাই হচ্ছে dm/dt। সো এই জায়গাটাতে
ডিএম বাই ডিটিটা কি, ডিএম বাই ডিটি এর মানটা কি হচ্ছে 0.07, ঠিক আছে, কেজি পার সেকেন্ড। এখানে দেওয়া আছে হচ্ছে তোমার ভিআর, বুঝছো, আমাদের যে জ্বালানির হার, মানে জ্বালানির বেগের যে হারটা, সেটা হচ্ছে 100 কিলোমিটার/সেকেন্ড। তো কিলোমিটারকে তুমি মিটারে নিতে হবে, এসআই এককে যেহেতু সবগুলা নিতে হচ্ছে, বুঝা গেছে? সো এটা তোমরা নিজেরা করবা, পারবা আই গেস। নেক্সট, তো দেখো ভরবেগের সংরক্ষণ সূত্র সংক্রান্ত গাণিতিক প্রয়োগ, এই এই সংক্রান্ত প্রবলেম কিন্তু তোমার সব জায়গায় আসে, বুঝছো, বাংলাদেশের যতগুলা ভার্সিটি আছে, বিজ্ঞান প্রযুক্তি আছে, সবগুলাতে তুমি পাবা, বুঝছো। তো এখানের মধ্যে সূত্রগুলো কিন্তু সবাই জানার কথা, এসএসসি তে পড়ে আসছো। কয়েক ধরনের সূত্র হইতে পারে, আমি তোমাকে দুই ধরনের সূত্র দেখাচ্ছি। তো একটা একটা অপশন হইতে পারে কি, যে আমাদের দুইটা বস্তু, এই হচ্ছে একটা বস্তু আর এই হচ্ছে আরেকটা বস্তু, ঠিক আছে। তো দুইটা হচ্ছে কি হচ্ছে, দুইটা হচ্ছে তোমার, এটা এদিকে যাচ্ছে আর এটা হচ্ছে এদিকে আসতেছে। তাহলে সেই ক্ষেত্রে এই বস্তুর যে ভরটা, এটা ধরে নিলাম m1, এই বস্তুর ভরটা m2, এটার আদিবেগ ধরে নিলাম তোমার u1, এটার আদিবেগ হচ্ছে u2। দেন সংঘর্ষের পরবর্তী যেই অবস্থা, সংঘর্ষের পরবর্তী অবস্থাটা হচ্ছে এইটা, যেখানে কিনা দুইটা ঘটনা করতে পারে। কি কি ঘটনা? প্রথমত হচ্ছে দুইটা দুই দিকে যাইতে পারে, ঠিক আছে, দুইটা দুই দিকে যাইতে পারে, দুইটা দুই দিকে যাইতে পারে, এটা এদিকে এটা এদিকে। সংঘর্ষের পরবর্তী অবস্থা হচ্ছে এটা। তখন আমাদের সূত্র কি ছিল? তখন আমাদের সূত্র হচ্ছে m1, তখন কিন্তু এই বেগটা হয়ে যাবে v1, এটা শেষ বেগ হয়ে যাবে v2। তখন সূত্র ছিল m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2। এই গেল হচ্ছে একটা একটা কেস। তো ডেফিনেটলি তুমি এই ক্ষেত্রে মাথায় রাখবা, যদি আমার এই সাইডটাকে আমি পজিটিভ ধরি, তাহলে ডেফিনেটলি এই সাইডটাকে আমি নেগেটিভ ধরবো, কারণ দুইটার দিক কিন্তু আলাদা। এখানে ভেক্টর হিসাবটা আসবে, একদিকে পজিটিভ ধরলে আরেকদিকে নেগেটিভ ধরতে হবে। তুমি চাইলে এটাকে পজিটিভ এটাকে নেগেটিভ ধরতে পারো, এটা তোমার উপরে। আনসার সেটা লাস্টে আসবে, ওটা কিন্তু দিকটাকেই রিপ্রেজেন্ট করবে, মান কখনো নেগেটিভ হয় না। ওকে, সো এখানে তুমি অবশ্যই মান বসানোর সময় প্লাস মাইনাসটা বুঝে নিতে হবে। আরেকটা কেস হইতে পারে কি, আরেকটা কেস হইতে পারে যে সংঘর্ষের পরে মিলিত মিলিত বেগ, মিলিত বেগ। এই ঘটনা মানে কি? এই ঘটনা মানে হচ্ছে অ্যাকচুয়ালি তারা সংঘর্ষের পরে যেটা হয়েছে, তারা একটা একটার সাথে মিলিত হয়ে গেছে, মনে করে যে একটার ভিতরে একটা ঢুকে গেছে। তখন তাদের মধ্যে যে বেগটা হবে, ওইটা আমাদেরকে বের করতে বলছে। তখন তাদের মধ্যে বেগ কি দুইটা হবে না একটা হবে? তোমাদের সেন্স কি বলে? ডেফিনেটলি বেগ একটা হবে, কারণ তারা যেহেতু মিলিত হয়েছে, মিলিত হওয়ার পরে তো একসাথেই যাবে, একসাথে গেলে অবশ্যই তাদের বেগটা সেম হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূত্র কি হবে? এই সূত্রটাকেই আমরা ইউজ করে বের করে ফেলতে পারবো। কি হবে বলতো? m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 প্লাস m2 ইন্টু v। এই ভিটাই হচ্ছে তার এই যে আলটিমেট বেগটা, বুঝা গেছে? এই হচ্ছে আরেকটা কেস। লাস্ট আরেকটা কেস আছে, কেস 3। সেটা কি বলতো? সেটা হচ্ছে বন্দুক অথবা নদী নৌকার ক্ষেত্রে আমরা ইউজ করি। কি সেটা? সেটা হচ্ছে, মনে করো এই হচ্ছে একটা বন্দুক, ঠিক আছে, এই হচ্ছে একটা বন্দুক, যেখান থেকে আমাদের কি বের হচ্ছে? একটা বুলেট বের হচ্ছে, তাই তো? একটা বুলেট বের হচ্ছে, এই মনে করো যে বুলেটটা বের হয়েছে। তো বন্দুকের ভর যেটা আছে, এটাকে আমরা বড় এম দিয়ে চিন্তা করতে পারি। বুলেটের ভর যেটা, এটাকে আমরা ছোট এম দিয়ে চিন্তা করতে পারি। বন্দুকের যে বেগটা, এটাকে আমরা বড় বি দিয়ে ডিনোট করব, আর বুলেটের যে বেগটা, এটাকে আমরা ইউ দিয়ে ডিনোট করব, ঠিক আছে। তো একদম শুরুতে আদিতে থিঙ্ক করো, আদিতে দুইটার ক্ষেত্রে কিন্তু ইউর মানটা শূন্য, মানে আদি বেগ যেটা ছিল। বন্দুক তো তখন চালানো শুরু হয় নাই, তাই না? বন্দুকের ভিতরে বুলেট আছে, বন্দুকও আছে, দুইটাই কিন্তু স্থির, তার মানে দুইটারই আদি বেগ শূন্য। যখনই তুমি ট্রিগার চাপবা, তখন কিন্তু কি হবে? এই বন্দুকটা অ্যাকচুয়ালি তোমার নিউটনের থার্ড ল অনুসারে পিছনের দিকে একটু ঝুঁকে আসবে, তখন তার বেগটা হবে ভি, আর এই যে বুলেটের বেগটা সামনের দিকে যাবে, বোঝা গেছে? তো ডেফিনেটলি আমার এই সূত্রটা যদি আমরা ইউজ করি, এই সূত্রটা ইউজ করে আমরা বলতে পারি এই পোর্শনটুকু বন্দুকের ক্ষেত্রে, এই পোর্শনটুকু শূন্য হবে, থাকবে শুধু এই পোর্শনটুকু। তাহলে এই পোর্শনটুকু নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে হবে কি? এম ভি ইকুয়ালস টু মাইনাস এম ইউ। কেন মাইনাস হইলো? কারণ এটার বেগ হচ্ছে এইদিকে, মানে বন্দুকের যে পিছনের বেগটা হবে মাইনাস, আর সামনেরটা হবে পজিটিভ। যে কোনো একটাকে মাইনাস, যে কোনো একটাকে প্লাস ধরতে পারো। সো আমি একটাকে তোমার মাইনাস ধরে নিলাম, তাহলে আলটিমেটলি এটা হবে এম বি প্লাস এম ইউ ইকুয়ালস টু 0। বোঝা গেছে কিনা ভাই? বোঝা গেছে কিনা? তো বাচ্চাদের পড়াশোনা, চলো আমরা প্রবলেম সলভ করি। সব জায়গায় আসে কিন্তু, আমি এটাকে অনেকবার তোমাদেরকে বলছি। তো দেখো, এটা ডিউতে আসছে একটা প্রবলেম। কবে আসছে?
ডিউতে আসছে হচ্ছে দুইবার আসছে, একবার 7, 8, একবার হচ্ছে 13, 14-তে। তার মানে অবশ্যই অবশ্যই এই টপিকটা অনেক বেশি বা টাইপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। 4 কেজি ও 6 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে এত মিটার পার সেকেন্ড এবং এত মিটার পার সেকেন্ড বেগে একই দিকে গতিশীল, মানে একই দিকে যাচ্ছে দুইটা, তাই না? আগের কেসগুলো ছিল বিপরীত দিকে, এখন এই কেসগুলো হচ্ছে একই দিকে। একটা পারলে বাকিগুলো পারবো। পরস্পর ধাক্কা খাওয়ার পর বস্তু দুইটি যুক্ত অবস্থায় চলতে থাকলে যুক্ত বস্তুর বেগ কত? তার মানে এখন ঘটনাটা করতেছে কি, দেখো কোন কেজের মধ্যে পড়ে, ডেফিনেটলি এই কেজের মধ্যে পড়ে। তাহলে এই কেজে যদি পড়ে তাহলে বলছে মিলিত, তাই না? এই যে একটা কথা বলছে তারা কি, যে যুক্ত অবস্থা চলতে থাকে, যুক্ত অবস্থা চলতে থাকলে কোন কেজ, ডেফিনেটলি এই কেজের মধ্যে পড়ে, এই যে যেটা দেখাইলাম। তাহলে অবশ্যই তোমার এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে ডাইরেক্ট তুমি এই সূত্র ইউজ করতে পারবা, যে অ্যাকচুয়ালি m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 প্লাস m2, এই বাইরের দিকে একটা কি হবে, ভি, কারণ মিলিত হয়েছে, তাই না? মিলিত অবস্থা তাদের বেগটা একটাই হয়। তো সেক্ষেত্রে আমাদেরকে এই ভিটাই বের করতে বলছে। তাহলে ভি ইকুয়ালস টু হবে m1 u1 প্লাস m2 u2 ডিভাইড বাই m1 প্লাস m2। ঠিক আছে? তাহলে এখন তুমি মানটা বসাও। মানটা বসাইতে পারো না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া দুষ্কর। তাহলে 4 ইন্টু কত, 10, প্লাস এখানে কত, এখানে হচ্ছে 6 ইন্টু 5। ওকে, তারপর হচ্ছে m1 প্লাস m2, তার মানে 4 আর 6 মানে হচ্ছে 10। তাহলে এখানে আমাদের হিসাব করলে কি আসে, 40 আর 5 30। তাহলে 40 আর 30 কত, 40, 50, 60, 70, তাই না? তাহলে 70 ডিভাইডেড বাই 10, তার মানে আলটিমেটলি এটা মান হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। 7 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? 7 মিটার পার সেকেন্ড। ভেরি সিম্পল। নেক্সট, এটাও কিন্তু কবে আসছে, ডিউতে 2002-3-এ আসছে। 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান এত কেজি ভরের একটি ট্রাক এত কেজি ভরের একটি স্থির ট্রাককে ধাক্কা দিয়ে একসাথে যুক্ত হয়ে যে বেগে চলতে থাকে সেটা বের করতে বলছে। সেম সূত্রে অ্যাপ্লাই করো, সেম সূত্র। বোঝা গেছে নাকি কঠিন মনে হচ্ছে তোমাদের? একদম ইজি ব্যাপার। এখন কি বলছে, যে একটা স্থির ট্রাক, তার মানে দেখো m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2। কি বলছে, যে তারা ধাক্কা দিয়ে একসাথে চলতে থাকে। এই যে আবার এক কথা বলছে, একসাথে চলতে থাকে। তাহলে একসাথে চলতে থাকলে ডেফিনেটলি কি হবে, এই সাইডে এটা হবে কি m1 প্লাস m2 ইন্টু v। বোঝা গেছে? তো শুরুতে কি বলছে, শুরুতে কোনটা স্থির আছে বলতো? যে একটা ট্রাক এত ভরের একটি স্থির ট্রাককে, তাই না? মানে এই ভরের একটি ট্রাক আরেকটা স্থির ট্রাককে, তার মানে দ্বিতীয় যে ট্রাকটা আছে এই ট্রাকটা কি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে। দ্যাট মিনস এই মানটা কি, এই মানটার মান হচ্ছে 0। বুঝতে অসুবিধা হচ্ছে? হওয়ার তো কথা না ভাইয়া। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে v ইকুয়ালস টু অ্যাকচুয়ালি m1 u1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে এখানে মানটা কি হবে, m1 কত, m1 হচ্ছে 1000 ইন্টু, তারপর হচ্ছে u1 হচ্ছে 20 ডিভাইডেড বাই m1 প্লাস m2 মানে 1500 কেজি, আর এটা হচ্ছে 1000 কেজি। দ্যাট মিনস হচ্ছে 2500 কেজি। 2500 কেজি। তাহলে এখান থেকে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, ঠিক আছে? তাইলে 25 কত, 4 25-এ 100, 4 2 8। তাহলে 8 মিটার পার সেকেন্ড। 8 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? বোঝা গেছে ভাইয়া কখন শূন্য ধরতে হবে, কখন কি করতে হবে? নেক্সট, তোমরা যারা এখনো ভর্তি হো নাই আমাদের কোর্সটাতে, তোমাদেরকে আমি এই সিউরিটিটা দিচ্ছি। বিশ্বাস করো, এইভাবে করে বাকি সব চ্যাপ্টার আমরা তোমাদেরকে একদম মাথার ভিতরে ঢুকাই দিব। বুঝতে পারি না, হয় না, এডমিশন লাইফে এসে অনেক বেশি কঠিন মনে হচ্ছে, এইচএসসি লাইফে গ্যাপ দিয়ে আসছি, সবকিছু সমাধান আমরা করে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে, দেখে ভর্তি হয়ে যাবে। 5 কেজি ভরের একটি রাইফেল হতে, এই যে রাইফেল নিয়ে প্রবলেম চলে আসছে, কতবার আসছে দেখো, দেখো ডিউতে আসছে, রাজশাহীতে আসছে, অনেকগুলোতে আসছে। তাহলে বলছে কি, যে রাইফেল হতে 20 গ্রাম ভরের একটি বুলেট এত বেগে নির্গত হয়। তার মানে দেখো এখানে আমাদের রাইফেল হতে এত গ্রাম ভরের এই যে বুলেট, ছোট এম, তারপর হচ্ছে ছোট ইউ, তারপর বলছে রাইফেলের পশ্চাৎ বেগ কত। তার মানে আমাদেরকে যে বড় ভিটা বাইর করতে বলছে, তাই না? আর বড় এমটা দেওয়া আছে। তাহলে আমরা সূত্র তো একটু আগে দেখছি, যে এম ভি ইকুয়ালস টু এম ইউ, তাই না? এই সূত্রটা আমরা দেখে আসছি, প্রতিপাদন করছি একটু আগে। তাহলে এখান থেকে বলছে যে আমাদেরকে অ্যাকচুয়ালি এই বড় বিটা বাইর করতে, তাই না? তাহলে বড় বি ইকুয়ালস টু হবে এম ইউ ডিভাইডেড বাই এম। তাহলে এম ইউ, এম এর মান কত, এখানে ছোট এম এর মান হচ্ছে 20 গ্রাম। বাকিগুলো কি গ্রামে দেওয়া আছে? না। তো 20 গ্রামকে আমরা অবশ্যই কি করব, 1000 দিয়ে ভাগ করবো, তাহলে কেজিতে চলে যাবে, তাই না? তাই তো? ইন্টু ভি,
তাহলে ছোট বি এর মান হচ্ছে 1000, তাহলে মিটার পার সেকেন্ডে আছে, সো এটাকে আমরা চেঞ্জ করবো না। ডিভাইডেড বাই হচ্ছে 5 কেজি, ডিভাইড বাই 5 কেজি, 5 কেজি, ঠিক আছে। তো এখন আমরা এটা কিভাবে সলভ করব? খুব কঠিন এটা, এতক্ষণ যা শিখে যাচ্ছি সেই শিখানো থেকে এটা কিন্তু একদম ইজি, তাই না? তাহলে দেখো 5 দিয়ে যদি আমি 1000 কে ভাগ করি তাহলে কত হবে বলো তো, কত হবে বলো? 200, তাই না? 200ই তো হবে। তাহলে 200 আছে এখানে, তাহলে এখান থেকে আমরা আর কি কি বলতে পারি যে এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কাটা, তাই না? তাহলে শুধুমাত্র থাকে এখানে 2, তাহলে 2 দিয়ে 10কে ভাগ করলে থাকে হচ্ছে কত, থাকে হচ্ছে কত বলতো, 5, ঠিক আছে। আর 5 দিয়ে যদি আমি 20কে ভাগ করি তাহলে 4, তাহলে আনসার হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? আনসার হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। ভেরি নাইস। এরপরে দেখো স্থির অবস্থায় থাকা একটি বস্তু, আচ্ছা এটা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতবার আসছে, মানে বারবার বারবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটা কিন্তু তোমার কি করছে, রিপিট করছে। তাহলে এটা তোমাদের সময় আসার সম্ভাবনা সব থেকে বেশি। দেখো কি বলছে যে স্থির থাকা অবস্থায় একটি বস্তু বিস্ফোরিত হয়ে m1 m2 ভরের দুইটি বস্তুতে পরিণত হয়ে যথাক্রমে v1 v2 বেগে বিপরীত দিকে চলমান। তাহলে v1 বাই v2 এর অনুপাত কত? এইটা তো অবশ্যই তোমরা পারবা, তাই না? আগে যে দুইটা প্রবলেম তোমাদেরকে দেখাইছি, এই দুইটা প্রবলেম যদি পেরে থাকো বা বুঝে থাকো ডেফিনেটলি এটা পারবা। তো আমি তোমাদেরকে এটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, সেম টাইপের, আসলে অনেকগুলা করানো অনেকটা বিরক্তিকর ব্যাপার, ঠিক আছে। সো এটা তোমাদের উপরে ছেড়ে দিলাম। তারপরে যদি না পারো তাহলে কমেন্ট করে জানাবা যে ভাইয়া এটা আমাদেরকে একটু সলিউশন করে দিন। টেলিগ্রামে যারা যুক্ত আছো তাদেরকে আমরা পার্সোনালি এই প্রবলেমটা দেখাই দিই, প্যারা নেই। নেক্সট দেখো, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে 16-17-তে। আচ্ছা, 1200 কেজি ভরের একটি গাড়ি 20 মিটার পার সেকেন্ড দ্রুতিতে চলছিল। অতঃপর গাড়িটি এত কেজি ভরের একটি স্থির গাড়িকে ধাক্কা দিল। ধাক্কার পর গাড়ি দুইটি একত্রিত হয়ে এত মিটার পিছায় থেমে গেল। বাধা দানকারী বলের মান কত? ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমাদেরকে একটা এস দিয়ে দিছে, তাই না? এই যে আমাদেরকে একটা এস দেওয়া আছে, তাই না? তারপর এখানে গাড়ি, তারপর হচ্ছে তার ব্যাগটা দেওয়া আছে, আদি ব্যাগ। তারপর একটি গাড়ি এত কেজি ভরের একটি স্থির গাড়িকে ধাক্কা দিল, তাই না? তাইলে আমাদের স্থির আরেকটা গাড়ি দিচ্ছে, তার মানে দেখো জিনিসটা কি আগের মতোই। আমরা সূত্র কি ইউজ করব, যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2। কোশ্চেনটা ভালো করে বুঝবা, কিন্তু কোশ্চেন না বুঝলে কিন্তু প্লাস মাইনাসে অনেক বেশি ঝামেলা হবে। এই গাড়িটা সামথিং দ্রুততে চলতেছিল, তাই না? তার মানে দেখো প্রথম যে গাড়িটা হচ্ছে 1200 ইন্টু তার আদিবেগ কত ছিল, 20 মিটার পার সেকেন্ড, ওকে, প্লাস অতঃপর গাড়িটি এত কেজি ভরে একটি স্থির গাড়িকে ধাক্কা দিল। তাহলে স্থির গাড়ি মানে কি, এই মানটা জিরো, মানটা জিরো ইকুয়ালস টু ধাক্কার পর গাড়ি দুটি একত্রিত হয়েছে মানে কি, ডেফিনেটলি m1 প্লাস m2, m1 প্লাস m2 বাইরে বি হবে। তাহলে m1 প্লাস m2 কত হবে, 800 আর 1200, তার মানে হচ্ছে কত, 2000, 2000 ইন্টু ভি। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা যদি বিটা বের করি কি আসবে দেখো তো, এখান থেকে যদি বিটা বের করি তাহলে 1 2 3, 1 2 3, তাহলে এখানে কত হয়, 12 দুগুণা 24, 12 দুগুণা 24, তাহলে 24 মিটার পার সেকেন্ড। আর কি দিছে আমাদের তত্ত্ব, তাহলে 120 মিটার পিছায় থেমে গেল। বাধাদানকারী বলের মান কত? তাহলে আমাদের এখানে দেওয়া আছে এস, ভি আছে, তাই না? এস আর ভি আছে, এখান থেকে আমরা কিভাবে হচ্ছে বলের মানটা বের করবো। তো আমরা বল সমান কি জানি, আমরা বল সমান জানি এফ ইকুয়ালস টু এম এ, তাই না? তাহলে বাধাদানকারী বল, এখন এই যেই তোমার এমটা, এটা হচ্ছে কি বাধাদানকারী বল মানে কি, পিছায় থেমে গেল একত্রিত হয়ে, তার মানে ভরটা হবে দুইটা সম্মিলিত ভর, কারণ দুইটা যুক্ত হয়ে সামনের দিকে যাচ্ছিল, তো ওইটাকে বাধা দেওয়া হয়েছে, তাই না? ওই বাধাদানকারী বলটাই আমাদেরকে বের করতে গেলে অবশ্যই তাদের সম্মিলিত ভরটা নেওয়া লাগবে, যে কোনো একটা নিলে হবে না, এই ভুলটা করবা না। তাহলে এখানে হচ্ছে কত হবে, 2000, 2000। আর এই যে আমার কাছে বি আছে আর এস আছে, কিভাবে আমি এর মানটা বের করবো? তাহলে আমরা সূত্র জানি বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2a s, তাই না? তাই তো। তাহলে এখান থেকে আমরা এই যে ইউ যেটা আছে এটার মান আমরা কি ধরতে পারি, এটার মান আমরা ধরতে পারি 0, আদিব একটা শূন্য। তাহলে এখান থেকে আমরা বলবো যে অ্যাকচুয়ালি দেখো a ইকুয়ালস টু কি হবে, বি স্কোয়ার বাই 2s, বি স্কোয়ার বাই 2s। তাহলে খেলা শেষ, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বি স্কোয়ার বাই 2s, ওকে। তাহলে 2000 ইন্টু ভি স্কোয়ার, এখন কথা হচ্ছে কোন বিটা নিব, ডেফিনেটলি এই বিটা নিবা, কারণ এটাই তো তাদের সম্মিলিত বেগ। তাহলে 24 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এস, এস কত, এস দেওয়া আছে 120, তাই না? দেখো ভাইয়া এই 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 ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব, এটা যদি কারোর কোশ্চেন থেকে থাকে ভালো মতো খেয়াল করো, ভালো মতো খেয়াল করে কিভাবে সলভ করা যায়। এই জায়গাটাতে আমি প্রথমেই দেখো কি করব,
এই শূন্য বাদ, তাহলে এখানে থাকবে 12 দুগুণা কত, 12 দুগুণা 24, তাহলে 12 দুগুণা 24 হইলে একটা 24 দিয়ে একটা 24 কে ভাগ করলে থাকবে একটা 24, তাহলে এখানে থাকলো 200 ইন্টু 24, তার মানে দেখো 200 ইন্টু 24, তাহলে 200 ইন্টু 24 মানে কত, 2 আর 24 হচ্ছে 48, তাহলে 4800 নিউটন। তাহলে কিছু একটা আমরা ভুল করছি ডেফিনেটলি, কি ভুল করছে একটু খেয়াল করো। এই জায়গাটাতে তাড়াহুড়া করে দেখো, পরীক্ষার হলে এই ধরনের সিলি মিস্টেক খুব বেশি হয়। এই যে একটা 2 ছিল, 2 দিয়ে তো এটাকে ভাগ করি নাই, তাহলে এদিকে 24 হলে 2 দিয়ে ভাগ করলে আলটিমেটলি আমাদের ভি এর মানটা কি হবে, ভি এর মানটা হবে অ্যাকচুয়ালি কত, 12 হবে না, 24কে যদি আমরা ভাগ করি তাহলে এটা হবে 12 মিটার পার সেকেন্ড। তাহলে এই জায়গাটাতে আমাদের কি হবে বলতো, এই জায়গাটাতে হবে আমাদের 24-এর জায়গায় কত হবে, 12 স্কয়ার, তাই না? ঠিক আছে, তাইলে এখানে নিচেটাও আমরা একটু চেঞ্জ করি, যেহেতু ক্যালকুলেশন সবগুলোই ভুল হয়ে গেছে, তাই না? তাহলে আমরা একটু চেঞ্জ করি, দেখো 12 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু কত, 2 ইন্টু এস, 2 ইন্টু এস মানে হচ্ছে 120 ইন্টু 2, তার মানে 240। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা কি করব দেখো, এখন আমরা যেটা করবো এই শূন্য দিয়ে এই শূন্য বাদ, তাহলে এখানে থাকলো কত 24, এখানে কত আছে 200, তাহলে একটু খেয়াল করো, এখানে মনে করো যে 2 আছে, তাহলে 2 ইন্টু 100, তাই না? 2 ইন্টু 100, তাহলে 2 যদি আমি 24কে ভাগ করি তাহলে এখানে হবে 12 দুগুণা 24, আর একটা 12 দিয়ে আরেকটা 12 কাটে দিলে থাকবে হচ্ছে 12, তাহলে 12 আর 100, 12 আর 100 কত 1200, তাই না? তাহলে হচ্ছে কত 1200 নিউটন। বোঝা গেছে? ভেরি সিম্পল। তো এই ধরনের সিলি মিস্টেক পরীক্ষার হলে অনেক বেশি হওয়ার চান্স থাকে, সো ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। দেখছো আমি জাস্ট 2 দিয়ে ভাগ করি নাই দেখে কত বড় ভুলটা হয়েছে, পুরো আনসারটাই চেঞ্জ হয়ে আসছে, তাই না? সো চলো নেক্সট প্রবলেমে যাই। দেখো এটা ডিউতে 18-19 আসছিল এবং খুবই কনসেপচুয়াল একটা প্রবলেম। এই ধরনের প্রবলেম সবগুলো ইউনিভার্সিটিতে সবসময় এসে থাকে, সো এটা একটু মনোযোগ দিয়ে দেখো তোমরা। 50 নিউটনের একটি আনুভূমিক বল একটি 0.5 কেজি ভরের আয়তাকার বস্তুকে একটি উলম্ব দেওয়ালে কি দিচ্ছে, ধাক্কা দিচ্ছে, তাই না? সো বস্তুটি আদিতে স্থির ছিল যদি স্থৈতিক ও গতীয় ঘর্ষণ গুণাঙ্ক যথাক্রমে দেওয়া আছে এই দুইটা, তবে তার ত্বরণটা কত। কোশ্চেনটা কি বুঝছো? এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে একটু রাফ করে নিবা, চিত্র আঁকায় নিবা। কোশ্চেনটা হচ্ছে, আমি যেটা বুঝছি, একটা হচ্ছে স্থির দেওয়াল, তাই না? এটা একটা স্থির দেওয়াল, যেখানে কিনা একটা আয়তাকার বস্তুকে কি করা হচ্ছে, ধাক্কা দিয়ে এখানে লাগানো হচ্ছে, তাই না? এই যে এখানে। ওকে, আচ্ছা, তো এখন ধাক্কা যে বলটা, এই ধাক্কা বলটা কিন্তু ওরা দিয়ে দিছে, কি সেটা, এই যে ধাক্কা বলটা দিয়ে দিছে, সেটার মান হচ্ছে 50 কেজি, 50 কেজি না সরি 50 নিউটন, তাই না? তাহলে একটু আমাকে বলো তো তোমরা এই জায়গাটা তোমরা ক্লিয়ার কিনা, যে কোনো একটা বস্তুকে যদি আমি সামথিং বলে বা ফোর্স দেই, তাহলে ডেফিনেটলি তার বিপরীত মুখে একটা বল আসবে। একটু তো আমরা জানি নিউটনের থার্ড ল অনুসারে, তাই না? তাহলে তো নিউটন সাহেব অনেক রাগ করবে যদি না জানো। তাহলে ডেফিনেটলি তার বিপরীতমুখী বলটা হবে এইটা, তাই না? তাহলে এটা হবে অ্যাকচুয়ালি আর, তাই না? আমরা আর দ্বারা রিঅ্যাক্ট্যান্ট ফোর্সটা ডিনোট করি। তাহলে আমাকে একটু বলো এখানে আর কি কি কাহিনী হইতে পারে। নিচে কাজ করবে কি, তার ওজন, তার ওজনটা W=mg। তাহলে দেখো তো একটা জিনিস, এই যেই তোমার ব্লকটা আছে, ব্লকটা তো একটা দেয়ালের সাথে সংঘর্ষ হয়ে নিচে নামবে, তাই না? নিচে নামবে, তাহলে ডেফিনেটলি একটা তার সাথে কি হবে, ঘর্ষণ, একটা বল তৈরি হবে, এই যে ঘর্ষণ বল তৈরি হবে। তাহলে এটা কোন দিকে কাজ করবে, ডেফিনেটলি তার বিপরীত দিকে কাজ করবে, এই যে এইদিকে কাজ করবে, এই দিকে কাজ করবে, যেটাকে আমরা ডিনোট করতে পারি অ্যাকচুয়ালি কি দ্বারা, এফ কে। ঠিক আছে, আর কিছু বাকি আছে এখানে? আর কিচ্ছু বাকি নাই। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে এখানে দুইটা মান দিয়ে দিল, আমরা কি করব এই মানগুলাতে? এই যে এই মানটা যে দিয়ে দিল, এখানে দেওয়া আছে তোমার তৃতীয় বা স্থৈতিক ঘর্ষণ গুণাঙ্ক, একটা হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে আমরা এটা কখনো ইউজ করব না, কারণ এটা গতীয় অংশ না, এটা তো গতিশীল একটা বস্তু। যদি স্থির অবস্থায় কোনো কিছু থাকে, স্থির অবস্থায় যদি কিছু থাকে, তাহলে আমরা স্থিরেরটা নিব। বাট এখানে আমাদের এটা কি হচ্ছে, মুভ করতেছে, তাহলে ডেফিনেটলি আমরা যেটা গতীয় ঘর্ষণ গুণাঙ্ক আছে ওইটা নিব, ওইটাই তো নিব। তোমার লজিকে কি বলে, এটাই তো বলবে, এটাই তো বলবে। তাহলে চলো আমরা এখান থেকে কি কি করা যায় একটু দেখে নিই। আমরা একটা লাইন টেনে দিই এখানে বোঝার সুবিধার্থে। ওকে, আচ্ছা একটু খেয়াল করো ভাই, এই জায়গাটা থেকে আমরা কিন্তু ছোটবেলা থেকে কিছু ব্যাপার স্যাপার শিখছি। যদি এই জিনিসটা না জানো তাহলে মুখস্থ করে না। এই যে আমাদের কি বলা যায়, যে আর এর মানটা বুঝো, কিন্তু এই যে আর এর মানটা, তারপর হচ্ছে এই গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, আর এই যে তোমার কি, এটা হচ্ছে ঘর্ষণ বল, এই তিনটার কম্বিনেশন আমরা একটা সূত্র জানি, একটা রিলেশন আছে। রিলেশনটা কি? রিলেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি যে F k = μ k × r।
শেষ। জাস্ট মুখস্থ করো, না বুঝলে মুখস্থ করো। এটা অলওয়েজ অলওয়েজ সত্য। যদি তৃতীয় গতীয় ঘর্ষণ গুণাঙ্ক হইতো, মানে আচ্ছা, যদি তৃতীয় ঘর্ষণ গুণাঙ্ক হইতো তাহলে এখানে ডেফিনেটলি মিউ এস হইতো। জাস্ট এইটুকুই ফারাক, আর কিছু না। আচ্ছা, তো এখান থেকে আমরা কি করব দেখো তো, একটু খেয়াল করো। এই যে তোমার একই রেখা বরাবর আমি যদি একটা লাইন টেনে দেখাই তোমাদেরকে, একটু একটু ধৈর্য ধরো, একদম ইজি, বুঝছো? একটু সময় নিয়ে বুঝো, তাহলে বুঝে যাবো। একটু খেয়াল করো, এই লাইন বরাবর একটা ফোর্স কাজ করতেছে এম জি, উল্টা দিকে কাজ করতেছে এফ কে। তাহলে একই বিন্দুতে বা একই লাইন বরাবর যদি অনেকগুলো ফোর্স কাজ করে, আমি তোমাকে এতক্ষণ ধরে অনেকগুলো প্রবলেমে শিখাই আসছি, আমরা ইউজ করব সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ। তাহলে আমাদেরকে এই এটা বের করতে বলছে, তাহলে সামেশন অফ এফ ডিভাইডেড বাই এম। তাহলে সামেশন অফ এফ মানে কি হবে বলো তো? নিচে কাজ করতেছে তার এম জি মাইনাস উপরে তার কি কাজ করতেছে মাইনাস এফ কে। তাহলে এফ কে মানে কি? এফ কে মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এই যে একটু আগে দেখছি যে মিউ কে ইন্টু আর ডিভাইডেড বাই এম। তাহলে এটাই আমাদেরকে সলভ করে দিলেই আনসারটা চলে আসবে। মানগুলা বসাও, সলভ করো, মানগুলো বসাও, সলভ করো। আমি তোমাদেরকে অনেকগুলা প্রবলেমে কিভাবে হ্যান্ড ক্যালকুলেশন করতে হয় দেখাইছি। সো এইটা টাইম নষ্ট করতে চাচ্ছি না, এটা তোমরা নিজেরা ট্রাই করবা কিভাবে হ্যান্ড ক্যালকুলেশন দিয়ে বের করা যায়। ঠিক আছে, নেক্সট। ওকে, আচ্ছা খেয়াল করো, এটাও ডিউতে আসছে কবে? এটা ডিউতে আসছে হচ্ছে তোমার 3/4-এ। ভূমির সাথে সর্বনিম্ন 30 ডিগ্রি কোণে আনত তলে স্থাপিত বস্তুর পিছলে নেমে যায় ঘর্ষণ গুণাঙ্ক কত? দেখো, এই ধরনের প্রবলেম অনেক বেশি কনফিউশন তৈরি হয় তোমাদের মধ্যে। জাস্ট একটা শর্টকাট আমি তোমাকে দেখাই দিচ্ছি। শর্টকাট, আজকে অনেকগুলো শর্টকাট শিখিয়ে দিচ্ছি, সারা জীবন মনে থাকবে তোমাদের। শর্টকাটটা কি ভাইয়া? যদি তোমাদেরকে সামথিং কোণ দেওয়া থাকে, তাহলে তোমাদেরকে বলছে ঘর্ষণ গুণাঙ্ক বের করতে। তাহলে এটার একটাই রিলেশন আমরা জানি, সেটা হলো এই যে এইটা, থিটা ইকুয়ালস টু কি হবে বলো তো? থিটা ইকুয়ালস টু কি হবে? মেইন সূত্রটাই দেখাই, tan থিটা ইকুয়ালস টু মিউ। তাহলে এখান থেকে আমরা যদি থিটার মানটা বের করি, তাহলে থিটা ইকুয়ালস টু, থিটা তো বলে নাই, বলছে আমাদের মিউটা বের করতে। তাহলে মিউ ইকুয়ালস টু হবে tan কত? 30 ডিগ্রি। tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। শেষ আনসার। এই যে tan 30 ডিগ্রি, এটাই হচ্ছে আনসার। নেক্সট, এটা সাস্টে আসছে 12-13-তে, সাস্টে আসছে 12-13-তে। এই ধরনের প্রবলেম সাস্টে প্রায় সময় আসে। খেয়াল করো, চিত্রে এম ভরের একটি ব্লক আনত তল বেয়ে উপরের দিকে উঠছে, ব্লকটি সমবেগে চলবে। তার মানে আমাদেরকে এফটা বাইর করতে বলছে। তো ব্লকটা বলছে যে সমবেগে চলবে, আনত তলে একটা বস্তুকে তোলা হচ্ছে, এখন সমবেগে চলবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি বলছে যে এফ এর মানটা কি? মনে করো যে এটা একটা আনত ভূমি, আর এটা হচ্ছে একটা তল, এটা হচ্ছে একটা তল, এই হচ্ছে একটা তল, তাই না? তো তার মধ্যে একটা ব্লক আছে বা একটা বস্তু আছে, মনে করো এইটা, তাই না? এই মনে করো যে এইটা, এই যে এটা। ওকে, তাহলে এখানের মধ্যে কি কি ঘটনা ঘটবে? কি কি ঘটনা ঘটবে বলো তো? কি ঘটনা ঘটবে? আচ্ছা, একটু খেয়াল করো, ভেরি সিম্পল। প্রথমত হচ্ছে তার এইদিকে কি কাজ করবে? ওজনটা কাজ করবে। আর আমরা অবশ্যই এটা জানি, এই থেটা, এখানে যে থেটাটা আছে, আচ্ছা এই যে ওজনটা, এই যে ডাব্লিউটা, এটা কিন্তু দুই ভাগে বিভক্ত হবে, কারণ সামথিং কোণে পড়ছে না। তো কোন একটা ফোর্স বা বেগ যদি সামথিং কোণে যায়, তাহলে তার দুইটা পোর্শন থাকে, একটা হচ্ছে তার কি অনুভূমিক পোর্শন, একটা হচ্ছে উলম্ব পোর্শন। তাহলে এই ক্ষেত্রে তার এটা হচ্ছে তার কি অনুভূমিক পোর্শন, আর এটা হচ্ছে তার কি আনুভূমিক পোর্শন, উলম্ব পোর্শন। বোঝা গেছে কিনা বলো? বোঝা গেছে কিনা বলো? তাহলে এই ক্ষেত্রে এই মানটা দেখো, এই থেটা আর এই থেটা কিন্তু সেম জিওমেট্রিক্যালি, এটা প্রমাণ করার কোনো দরকার নাই, এটা জানার কথা। তাহলে এটা হবে অ্যাকচুয়ালি তার ডাব্লিউ কস থেটা, আর এটা হবে হচ্ছে ডাব্লিউ সাইন থেটা। কি বলছিলাম? অনুভূমিকের সাথে সেটা অলওয়েজ কস, যেটা উলম্ব সেটা অলওয়েজ সাইন। তাইলে একটু খেয়াল করো, এটা টান টান দিচ্ছিল কোন দিকে? এইদিকে না? এদিকে তার ফোর্সটা কাজ করতেছিল, এই তার ফোর্স। তো আমাদেরকে বলছে সমবেগে চলতেছে, তার মানে একটা কত? তাহলে এই ক্ষেত্রে মাথায় রাখিও, যেহেতু বলছে সমবেগ, তাহলে একটু খেয়াল করো, একটা বিন্দুতে আগের মতো দেখো সেম জিনিস, একটা পারলে সব পারবা, একটা সরলরেখা বরাবর দুইটা ফোর্স কাজ করতেছে। আমরা জানি কি সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ, যেখানে কি না এই যে এ মানটা আছে এম ইনটু এই এর মানটা কি বলছে? বলছে কি সমবেগ হলে এর মানটা 0, আলটিমেটলি এটা হচ্ছে 0। তাহলে এদিকে কি হবে? সামেশন অফ এফ, আমার কাজ করতেছে ওইদিকে এফ মাইনাস এদিকে কাজ করতেছে এফ ডাব্লিউ সাইন থেটা, সাইন থেটা ইকুয়ালস টু 0, দ্যাট মিন্স এফ ইকুয়ালস টু হবে ডাব্লিউ সাইন থেটা, শেষ, খেলা শেষ। বোঝা গেছে? আনসার কি হবে? ডাব্লিউ মানে এম জি সাইন থেটা আর কি, একই কথা। বোঝা গেছে কিনা বলো? কঠিন মনে হচ্ছে? কঠিন না কিন্তু, একদম ইজি। নেক্সট দেখো, এটা ডিউতে কবে আসছে? 10-11-তে আসছে। কি বলছে প্রবলেমটা? যে 30 মিটার পার সেকেন্ড বেগে আগত
250 গ্রাম ভরের একটি ক্রিকেট বলকে একজন খেলোয়াড় ক্যাচ ধরে 0.1 সেকেন্ড সময়ের মধ্যে থামিয়ে দিল। খেলোয়াড় কর্তৃক বলটির উপর প্রযুক্ত বল গড় বল কত? দেখো, এই ধরনের প্রবলেম যেগুলো তুমি পাওয়া, যে কম সময়ের ভিতরে অনেক ফোর্স ক্রিয়েট হচ্ছে, একটা বল ব্যাটের মধ্যে ব্যাট দিয়ে আঘাত করা হচ্ছে, কিংবা ব্যাডমিন্টনের যে ব্যাট দিয়ে তোমার একটা বলকে আঘাত করা হচ্ছে, অথবা কোনো একটা তোমার গাড়ি কিংবা কোনো একটা বস্তুকে অনেক কম সময়ের ভিতরে থামানো হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের কি ঘাত বল এই ধরনের কনসেপ্ট চলে আসে। তো একটাই সূত্র এখানে আমরা জানি, এই সূত্রটা সবাই ইউজ করবা, যে এফ টি ইকুয়ালস টু এম ডেল ভি অথবা এম ভি টু মাইনাস ভি ওয়ান, শেষ আনসার। তো আমাদের কি বলছে যে বলটা কত, তাহলে এফ ইকুয়ালস টু হবে এম ভি টু ভি ওয়ান ডিভাইডেড বাই কি টি। তো এটা কখন হবে, কখন হবে বলো তো? যখন টাইমটা কি হবে, টাইমটা অনেক কম, টাইমটা অনেক কম, টাইমটা যখন অনেক কম থাকবে ঠিক তখন এই সূত্রটা ইউজ করা হবে, মানে কম সময় অনেক বড় ফোর্স। তোমার যদি মান দেওয়া না থাকে তাও কিন্তু বুঝতে পারবা, কিন্তু দেওয়া থাকে, এই যে 0.1 সেকেন্ডে কত, এত বেগের, তার মানে একটা বিরাট একটা ফোর্সকে তারা কম সময়ের ভিতরে কাহিনী করে ফেলতেছে। তো এই জায়গাটাতে মানগুলো বসাও, তাহলে আনসারটা চলে আসবে। এমটা কত, এম হচ্ছে তোমার 250 গ্রাম, মানে হচ্ছে 1000 দিয়ে ভাগ করো। ভি টু মাইনাস ভি ওয়ান, 30 মিটার থেকে থামিয়ে দিছে মানে শেষ বেগ 0, তার মানে কি হবে 30 ডিভাইডেড বাই এখানে কি টি, টি এর মান কত 0.1। তাহলে তো দেখো এখানকে 250 দিয়ে 1000 কে ভাগ করলে হবে 4, তাহলে এখানে থাকতেছে 1 বাই, এই 4টা নিচে চলে আসবে, ইন্টু 0.1 কে আমরা লিখতে পারি 1/10, দ্যাট মিনস একটা 10 উপরে চলে আসবে, নিচে থাকবে শুধুমাত্র 1, ইন্টু এখানে হচ্ছে 30। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো 75। আনসার কত? একটু তো পারবা তোমরা, একটু তো তোমরা পারবা, 75 নিউটন। ভেরি সিম্পল। চলো নেক্সট প্রবলেম জাম্প করি। কি বলছে যে দেখো এটা ডিউতে 5-6 আসছে একটা প্রবলেম, জড়তার ভ্রামক সংক্রান্ত প্রবলেম আমরা একটাও দেখি নাই। এই টাইপটা একটু স্টার মার্ক দিয়ে রাখো, এই টাইপটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বুঝছো? এক এক সময় এক একটা দিয়ে দেয়। কি বলছে যে ভর কেন্দ্রগামী এবং তলের সহিত লম্ব বরাবর অক্ষ সাপেক্ষে একটি আয়তাকার পাতের জড়তার ভ্রামক দেওয়া আছে এত, পাতটির প্রস্থ 1 মিটার এবং ভর দেওয়া আছে এত, হইলে দৈর্ঘ্য কত? বুঝছো? এই জিনিসটা পিক করো। কি বলছে যে ভর কেন্দ্রগামী এবং তলের সহিত লম্ব বরাবর অক্ষের সাপেক্ষে একটি আয়তাকার পাতের জড়তার ভ্রামক, একটা আয়তাকার পাতের জড়তার ভ্রামক। তাহলে তোমাদের কি সূত্রটা মনে আছে? আয়তাকার পাতের ক্ষেত্রে জড়তার ভ্রামক কি ছিল? I ইকুয়ালস টু এম বাই 12, ওই আসছে কিন্তু ইন্টারমিডিয়েটে, এম বাই 12 এল স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, দ্যাটস ইট। বাকিগুলো মুখস্থ করে নিবা, বৃত্তের ক্ষেত্রে, দণ্ডের ক্ষেত্রে কি হয় না হয় সবগুলো মুখস্থ করে নিবা, নিরেট গুলোকের ক্ষেত্রে, ফাঁপা গুলোকের ক্ষেত্রে মুখস্থ করে নিবা, তাইলেই তোমাদের জাস্ট ক্যালকুলেশনের ব্যাপার, বাকি সব কিন্তু ওই সূত্র দিয়ে হয়ে যাচ্ছে। সো এখন আমাদের কি দিছে, আয়ের মানটা দিয়ে দিছে কত, আয়ের মানটা দিছে হচ্ছে 5। ওকে, পাত্রীর প্রস্থ দেওয়া আছে 1 মিটার, তাহলে এম বাই 12, আগে এম এর মানটা বসাই নেই, এম এর মান হচ্ছে 12, তারপর হচ্ছে নিচে হচ্ছে 12, তাই না? দেখো ক্যালকুলেশন নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, টিচাররা জানে তুমি ক্যালকুলেটর পাবা না, ওনারা ওইভাবে করেই কিন্তু মানগুলো সাজায় দেন, সো তোমাদের টেনশনের কিছু নাই। তো এখানে কি আছে দেখো, তার 1 মিটার প্রস্থ, তার মানে হচ্ছে আমরা দৈর্ঘ্যটা জানি না, আমরা দৈর্ঘ্যটা বাইর করবো, তাই না? তাহলে এল স্কোয়ার প্লাস দেওয়া আছে হচ্ছে তোমার 1 মিটার প্রস্থ, শেষ। তাহলে এখান থেকে 12 কাট, তাহলে এল স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 5, দ্যাট মিনস এল ইকুয়ালস টু কত 2। বোঝা গেছে? বোঝা গেছে কি না বলো? 2 মিটার, 2 মিটার। নেক্সট, এটাও কবে আসছে? এটা ডিউতে আসছে 5-6। একটি কঠিন বেলনের ভর দেওয়া আছে এত কেজি এবং ব্যাসার্ধ দেওয়া আছে এত সেন্টিমিটার। তাহলে কি বলছে যে বেলনের অক্ষের সাপেক্ষে এর জড়তার ভ্রামক কত? তাহলে এটা তোমরা নিজেরা বের করবা। এখন কি দিছে? এখন দিছে তোমার বেলনের অক্ষের সাপেক্ষে, তাহলে এইটার ক্ষেত্রে সূত্র কি হবে বলো? জড়তার ভ্রামক। সেম টাইপের অনেকগুলো আমি করাবো না, তোমাদের জন্য হোমওয়ার্ক রেখে দিচ্ছি, এটা তোমরা সূত্র দেখে জাস্ট সূত্র বসাবো, আনসার বের হয়ে আসবে। নেক্সট, তো কেন্দ্রমুখী বল ও ত্বরণ সংক্রান্ত গাণিতিক প্রয়োগ, এই 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 সংক্রান্ত প্রবলেম পরীক্ষায় মাঝে মধ্যে দেখা যায়, তবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে মনে করো যে আরইউ, সিইউ, তারপর হচ্ছে সাস্ট, এগুলোতে এই ধরনের প্রবলেম সব থেকে বেশি আসে, ভাই অ্যানালাইসিসে যতটুকু বলে আর কি, বুঝছো? আমার কাছে কিন্তু সবগুলা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন ব্যাংক আছে, ভাই অ্যানালাইসিস করে দেন কোয়েশ্চেন গুলা নিছি। আর একটা কথা আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন যদি কেউ ঠিকঠাক মতো সলভ করতে পারে বা টপিক গুলা বা কনসেপ্ট গুলা বুঝতে পারে, তার জন্য বাকি যত ইউনিভার্সিটি আছে এগুলো কোনো ব্যাপারই না। ওকে, তো চলো আমরা এই সংক্রান্ত কিছু প্রবলেম দেখে নেই। আচ্ছা, তো আগে তোমাদেরকে এই বেসিকটা কি তোমাদের জানা আছে?
যে কিভাবে আসলে কেন্দ্রমুখী বল ত্বরণ সংক্রান্ত জিনিসগুলো কাজ করে। হুম, জানা যদি না থাকে তাহলে আমি তোমাদেরকে একটু দেখাই দিই। এখানে কি কোনো জায়গা আছে? ওয়েট, আচ্ছা এখানে দেখাই প্রবলেমটা। ওকে, একটু খেয়াল করো। এই মনে করো এই মনে করো যে একটা বৃত্ত, মানে একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে। তো তার কয়েকটা পিক পয়েন্ট আছে। পিক পয়েন্টটা কি একটু খেয়াল করো তো। পিক পয়েন্টটা হচ্ছে, দেখো, এই হচ্ছে তার একটা পয়েন্ট, এই হচ্ছে তার একটা পয়েন্ট, এই হচ্ছে তার একটা পয়েন্ট, এই হচ্ছে একটা পয়েন্ট, আর এই হচ্ছে তোমার আরেকটা পয়েন্ট। ঠিক আছে, হচ্ছে আরেকটা পয়েন্ট। ওকে, তো একটু খেয়াল করো, এই হচ্ছে এই। ওকে, তাহলে তার অবস্থানগুলো একটু খেয়াল করো তো ভালো করে। এই হচ্ছে তার একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, আর এই একটা পয়েন্ট। তাহলে এটাকে আমরা কি বলবো? বৃত্তাকার পথে তার যে সর্বোচ্চ অবস্থান, সর্বোচ্চ অবস্থান। ঠিক আছে, তো এখানে তার ফোর্সটা কি হবে? এখানে তার ফোর্সটা কি হবে? মানে মাঝামাঝি অবস্থানে, অর্থাৎ ঠিক কেন্দ্রের সোজাসুজি যে অবস্থানটা, আর এটা হচ্ছে তোমার মিনিমাম অবস্থান, মানে সর্বনিম্ন, সর্বনিম্ন, সর্বনিম্ন অবস্থান। একটা বস্তু মনে করো যে ঘুরতেছে বৃত্তাকার পথে, তার এই তিনটা পয়েন্ট কিন্তু আমরা হিসাবে নিয়ে আসবো। তাহলে কোন পয়েন্টের ক্ষেত্রে তার ফোর্সটা কেমন? ঠিক আছে, মানে তার কেন্দ্র বিমুখী ফোর্সটা কেমন, কথা বোঝা গেছে? সেন্ট্রিফিউগাল ফোর্স। তো আমরা চলো বের করি এটা। প্রথম পয়েন্ট সর্বোচ্চ। ঠিক আছে, সর্বোচ্চ বানান হয়েছে কিনা জানি না, বাংলা লিখি না অনেকদিন। তাহলে সর্বোচ্চ যে বিন্দুতে, ওইখানে তার ফোর্সটা হবে এফ ইকুয়ালস টু, কি হবে বলো তো? কি হবে বলো, সবাই বলো। এদিকে হবে, এখানে আরেকটা জিনিস তুমি একটু খেয়াল করো, একটু খেয়াল করো। এই যে বস্তুটা আছে যে ঘুরতেছে, এটার ওজনটা কাজ করবে নিচের দিকে, নিচের দিকে কাজ করবে, হুইচ ইজ ডাব্লিউ ইকুয়ালস টু এম জি। তাই না? তাই না? তাহলে যখন এটা উপরে গেছে, তাই না, যখন এটা উপরে গেছে, উপরে গেলে তখন তার ঘটনাটা কি ঘটবে? তখন তার এই যে এদিকে তার কি হবে? ওজনটা উপরের দিকে কাজ করবে। সর্বোচ্চ অবস্থানে যদি যাই, এভাবে ঘুরাচ্ছ, সর্বোচ্চ অবস্থানে যাচ্ছে মানে কি, উপরের দিকে ওজনটা কাজ করতেছে, নিচে আসলে নিচের দিকে ওজনটা কাজ করতেছে। তাহলে সেই ক্ষেত্রে তার ওজনটা এখানে কি হবে? এখানে মাইনাস যাবে, ডাব্লিউ ইকুয়ালস টু এম জি মাইনাসটা দেবে। তাহলে সর্বোচ্চ অবস্থানে কি হবে? তার কেন্দ্র বিমুখী ফোর্সটা হবে এফ ইকুয়ালস টু, কি হবে বলতো? এম বি স্কোয়ার বাই আর। এটা তো আমরা সবাই জানি, এটা হচ্ছে নর্মাল যে ইকুয়েশনটা। এটা হচ্ছে তোমরা এই যে এই অবস্থানে চিন্তা করতে পারো যে এফ সি ইকুয়ালস টু এম বি স্কোয়ার ডিভাইড বাই আর। এখানে কোনো তার ওজনটা হিসাবে আসবে না, এটা হচ্ছে তার কি সাম্যাবস্থার যে পজিশন। তো একটু খেয়াল করো, এই পজিশন থেকে যখন উপরে যাচ্ছে তখন কি হচ্ছে? তার ওজনটা উপরের দিকে কাজ করতেছে, দ্যাট মিনস তার ওজনটা কাজ করবে মাইনাসে, তাই না? তাই তো, কারণ আমরা কি জানি, কেন্দ্রমুখী বলতে এদিকে কাজ করে, কেন্দ্রমুখী বলতে এদিকে কাজ করে ভাইয়া। এই বলো, বুঝো নাই? তাহলে বাইরে কাজ করতেছে তার ওজন। তাহলে সর্বনিম্ন পয়েন্টে আমাদের মানটা কি হবে বলো তো? তাহলে মিনিমাম পয়েন্টে আমাদের মানটা হবে অ্যাকচুয়ালি কি হবে বলো? এফ ইকুয়ালস টু এম বি স্কোয়ার ডিভাইড বাই আর। এখন কি হবে? প্লাস এম জি, কারণ এখন দুইটাই নিচের দিকে কাজ করতেছে, তাই না? উপরে হলে মাইনাস, নিচে হইলে প্লাস। বোঝা গেছে? ভেরি সিম্পল। তাহলে এইটাই হচ্ছে আমাদের মূল কাহিনী। চলো আমরা প্রবলেমে চলে যাই। তো দেখো প্রবলেমটা কি বলছে। এটা আসছে মূলত তোমার ডিউতে 20-21। ওকে, খুবই চমৎকার একটা প্রবলেম, বেসিক দিয়ে করা যায়। একটি বস্তু এত মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে চলমান আছে। একটি মুহূর্তে বৃত্তাকার পথে এর দ্রুতি 6 মিটার পার সেকেন্ড এবং এটি এত মিটার পার সেকেন্ড স্কোয়ার হারে বৃদ্ধি পাচ্ছে। ওই মুহূর্তে বস্তুটি ত্বরণের মান কত? দেখো, এটা পড়ার পরে বেশিরভাগ স্টুডেন্টই পারবা না আমি জানি, বাট একটু খেয়াল করো, আমরা বেসিক থেকে করে ফেলি। যাদের বেসিক স্ট্রং আছে তারা এটা বুঝে গেছো, বাট যাদের সমস্যা তারা একটু দেখো, আমি শেখাই দিচ্ছি। এই হচ্ছে বৃত্তাকার পথ, যেখানে কিনা মনে করো যে এখানে একটা আঙ্গুল দিয়ে কেউ একজন বৃত্তাকার পথে একটা কিছু একটা ঘুরাচ্ছে। সো এখান থেকে তার দূরত্বটুকু হচ্ছে তার ব্যাসার্ধ, তাই না? তো এখন আমাকে একটু বলো তো, এটুকু আমরা সবাই জানি যে ঠিক তার যে কোনো পয়েন্টের স্পর্শ বরাবর তার কি কাজ করে? যে কোনো পয়েন্টের স্পর্শ বরাবর তার কি কাজ করে? তার রৈখিক যে বেগটা, রৈখিক বেগ, কারণ আমরা সম্পর্ক জানি বি ইকুয়ালস টু ওমেগা আর, তাই না? বি ইকুয়ালস টু ওমেগা আর, এই সম্পর্কটা আমরা জানি। তাহলে একটা বৃত্তাকার পথে রৈখিক বেগটা কাজ করে যে কোনো একটা পয়েন্টের কি স্পর্শ বরাবর। আমি স্পর্শ কাকায় দিছি। তাহলে একটু খেয়াল করো তো, এখানে যেটা কাজ করবে, এটা হলো ট্যানজেনশিয়াল অ্যাসিলারেশন, আর এখানে যেটা কাজ করবে সেন্ট্রিফিউগাল অ্যাসিলারেশন, কেন্দ্রমুখী ত্বরণ। এটা হচ্ছে কি
রৈখিক যে ত্বরণটা। এখন আমাদের কোনটার মান দেওয়া আছে? আমাদের মানটা দেওয়া আছে কিসের বলো তো, একটু ভালো মতো খেয়াল করো। বৃত্তাকার পথে এর দ্রুতি, তার দ্রুতি মানে রৈখিক বেগটা দেওয়া আছে কত? রৈখিক বেগটা দেওয়া আছে 6 মিটার/সেকেন্ড বৃত্তাকার পথে বলছে কিন্তু। সো ডেফিনেটলি মাথায় রাখো, তাহলে এখানে তার ত্বরণটা কত? 4 মিটার/সেকেন্ড স্কোয়ার। আবার দেওয়া আছে বৃত্তাকার পথের দ্রুতি। বৃত্তাকার পথের দ্রুতি মানে কি? এই যে বৃত্তাকার পথের ক্ষেত্রে এটার দ্রুতির মান দেওয়া আছে বি ইকুয়ালস টু কত? 6 মিটার/সেকেন্ড, ঠিক আছে। আবার তার এখানে ব্যাসার্ধটুকু কি আছে বলতো? আর ইকুয়ালস টু 12। তাহলে ডেফিনেটলি আমাদেরকে এসির মানটা বের করতে হবে। তাহলে এসি ইকুয়ালস টু হবে, আমরা সবাই জানি বি² বৃত্তাকার পথের যেই কেন্দ্রমুখী যেই ত্বরণটা। তাহলে বি²/আর, বি মানে এখানে কত বলতো? বি এখানে 6² মানে হচ্ছে কত? 12, ঠিক আছে। তাহলে 36/12, তাহলে 3×12 = 36 মানে 3 মিটার/সেকেন্ড স্কোয়ার। এখন ভাইয়া আমাদেরকে আনসার বের হয়ে গেছে? ডেফিনেটলি না। বলছে ওই মুহূর্তের বস্তুটির ত্বরণের মান কত, শুধুমাত্র বস্তুর ত্বরণ বের করতে বলছে। তো একটু খেয়াল করো তো, জাস্ট একটু খেয়াল করো, এখানে এইদিকে কাজ করতেছে তার কি? এসি, অ্যাসিলারেশন, তাই না? কেন্দ্রমুখী যেই ত্বরণটা, এটা হচ্ছে তার টেনজেনশিয়াল। তাহলে ডেফিনেটলি তার লব্ধি যেই মানটা, ওইটাই হচ্ছে তার বস্তুটার ত্বরণ। তাহলে লব্ধি অবশ্যই এখান থেকে এখানে হবে। আমরা ত্রিভুজ সূত্র থেকে জানি কিনা? আমরা শিখে আসছি ত্রিভুজ সূত্র থেকে। ভেক্টরের চ্যাপ্টার তো পড়াইছি এর আগে। যদি ওই চ্যাপ্টারটা না দেখে থাকো, লিঙ্কে আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওই ক্লাসটা দেখে আসো। তাহলে তোমার কিন্তু এই বেসিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ওখানে খুব ভালো মতো আমরা বুঝাইছি কিন্তু। সো এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই জিনিসটা ওইখানে বুঝাইছি। সো মাথায় রেখো, জাস্ট তার লব্ধিটাই হচ্ছে তার ত্বরণটা। তাহলে এটাই হচ্ছে তার আলটিমেট যে ত্বরণ, বস্তুর যে ত্বরণটা। বোঝা গেছে? অন্য কালার দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে এ। ওকে, তাহলে এখান থেকে আমরা এ সমান কি বের করতে পারি বলতো? পিথাগোরাসের সূত্র থেকে বলতে পারি AC² + AT²। তাহলে এখানে কি আছে? 3 আর কত আছে? 4। তাহলে 3² + 4²। তাহলে আনসার হচ্ছে 5। বুঝছো? 3 4 থাকলে অবশ্যই আনসার হচ্ছে 5। এটা হচ্ছে পিথাগোরাসীয় মান। ক্যালকুলেশন তো অনেকই প্যারা খাও, তাই না? প্যারার কিচ্ছু নাই, ভাইয়া আছে যেহেতু সবকিছু সমাধান হবে ইনশাল্লাহ। আচ্ছা দেখো, এটা আছে ডিউতে কত? 17-18-তে। বৃত্তাকার পথে এত কিলোমিটার/আওয়ার সমদ্রুতিতে চলমান কোনো গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ দেওয়া আছে। এটা বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত, তাই না? তো কেন্দ্রমুখী ত্বরণ দেওয়া আছে, কি কি মান দেওয়া আছে একটু খেয়াল করো, তাইলেই তোমাদের আনসার বের হয়ে আসবে। এটা হচ্ছে একটা টেকনিক তোমার প্রবলেম সলভিং এর ক্ষেত্রে। কেন্দ্রমুখী ত্বরণ মানে কি? এসি এর মান দেওয়া আছে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তারপর দেওয়া আছে তার বৃত্তাকার পথে এত সমদ্রুতি ভির মানটা দেওয়া আছে কত? 72 কিলোমিটার/আওয়ার। তো তোমাদের সবাইকে আমি শিখাই আসছি যে কিলোমিটার/আওয়ারকে আমরা মিটার/সেকেন্ডে নিতে গেলে জাস্ট 3.6 দিয়ে ভাগ করবা। 3.6 দিয়ে ভাগ করলে এখানে কত আসে বলতো? 72 ÷ 3 6, উপরে চলে আসবে 10, তাই না? তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে হয়ে যায় 2। তাহলে আলটিমেটলি এটা হবে 20 মিটার/সেকেন্ড। বুঝা গেছে? ভেরি সিম্পল, ক্যালকুলেটর লাগে না এটা আনসার বের করতে গেলে। ভেরি সিম্পল। আচ্ছা, এখন কি বলছে? আমাদেরকে বের করতে হবে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত, তাই না? তাহলে আমরা জানি কি? AC = B²/R। জাস্ট আর এর মানটা বের করে দাও। B²/A, দ্যাট মিনস হচ্ছে বি এর মান কত? 20² এর মানটা কত? 1। তাহলে আনসার কত? 200 না 400। ঠিক আছে, তাড়াহুড়া করবো না। আনসার হচ্ছে 400 মিটার। নেক্সট দেখো, এটাও খুবই চমৎকার একটা প্রবলেম। ডিউতে আসছে 12-13-তে। খেয়াল করো, এম ভরের একটি বস্তু আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলছে। বৃত্তাকার গতির পর্যায়কাল টি। বস্তুটির উপর কেন্দ্রমুখী বলের মান কত? তাহলে আমাদেরকে বলছে কেন্দ্রমুখী বলের মান বের করতে। তাহলে বৃত্তাকার পথের ক্ষেত্রে অলওয়েজ কেন্দ্রমুখী ফোর্স যেটা আছে, এটা আমরা জানি, আমরা প্রতিপাদন করে দেখাই F = ma। রৈখিকের যে ফোর্সটা আছে ওইটা থেকে এম জায়গায় থাকলে এটাকে চেঞ্জ করা যাবে না, রৈখিকে যা কৌণিকে তা। বাট এটা কৌণিকের ক্ষেত্রে এর মানটা আমরা B²/R লিখতে পারি কিনা? অবশ্যই পারি। এটা হচ্ছে এম জায়গায় থাকবে। এখন আমাকে একটু বলো, রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক কি ছিল? B = ω। তাহলে এটা এখানে বসায় দাও, ω²R²/R, ঠিক আছে। তাহলে এই যে এটা কাটা গেলে এখানে থাকে R, তো আলটিমেটলি থাকতেছে m ω²R। তাহলে এটা তো আমাদের আনসার না। আমরা আবার জানি যে ওমেগা সমান আমরা লিখতে পারি 2πf, আবার লিখতে পারি 2πn/t, আবার লিখতে পারি 2π/t। কখন কোনটা ইউজ করবো? ইটস আপ টু ইউ। কাজ ক্ষমতা শক্তির চ্যাপ্টারে আমি এটা ভালো মতো দেখাইছি। তো এখন আমরা ইউজ করবো কোনটা? যেহেতু আমাদেরকে দেওয়া আছে পাই এর মানটা দেওয়া আছে, তাহলে ডেফিনেটলি আর টি, এই যে পর্যায়কাল দেওয়া আছে নিচে, তাহলে আমরা ইউজ করবো কোনটা? এটা। তাহলে অবশ্যই আমরা ইউজ করবো m। তাহলে 4π² / t²
ইন্টু আর। তাহলে আনসার হচ্ছে কি আমাদের? আনসার হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার ইন্টু আর। তাহলে আনসার কোনটা হবে বলো তো? আনসার কোনটা হবে? 4m পাই স্কোয়ার আর ডিভাইডেড বাই টি। এটা আনসার হচ্ছে এটা, বি নাম্বার, ভুল করে না থাকলে। নেক্সট দেখো, এটা আসছে কি, ডিউতে আসছে 6-7। এত জুল গতিশক্তি বিশিষ্ট একটি চাকা প্রতি মিনিটে এতবার ঘুরে, চাকাটির ঘূর্ণন জড়তার ভ্রামক হবে কত? বলতো ঘূর্ণন জড়তার ভ্রামক কিভাবে বের করবো আমরা? আমাদেরকে দেওয়া আছে এত গতিশক্তি বিশিষ্ট, তাহলে ঘূর্ণন ঘূর্ণন যে মানগুলো আছে, মানে তোমার কি বলা যায়, কৌণিক বা বৃত্তীয় যেই তোমার ইকুয়েশন গুলো আছে, এগুলোর ক্ষেত্রে তোমার যদি কোনো এনার্জি দেওয়া থাকে কিংবা কোনো ব্যাসার্ধ দেওয়া থাকে, তাহলে আমাদেরকে ইউজ করতে হবে কৌণিক যে গতিশক্তি গুলো আছে ওগুলোর সূত্র। তাহলে আমরা জানি কি বলতো, মোমেন্ট অফ ইনার্শিয়া ব্যবহার করে যেই গতিশক্তি আমরা বের করতে পারি সেটা হলো কি, W ইকুয়ালস টু 1/2 I ওমেগা স্কোয়ার, হাফ I ওমেগা স্কোয়ার, ভুল করে না থাকলে। তাহলে এখানে আমাদের কিসের মান দেওয়া আছে? এই যে এটার মান দেওয়া আছে 24000 হাফ ইন্টু আইন মান কত দেওয়া আছে, জড়তার ভ্রামক চাকাটি, আচ্ছা এটাই বের করতে বলছে তাই না, এটা বের করতে বলছে ইন্টু এই যে ওমেগা আমরা কোনটা ইউজ করবো? বলছে যে প্রতি মিনিটে 602 বার ঘুরে। তাহলে আমরা তো ভাই একটু আগে শিখাইলাম যে ওমেগার সমান আমরা লিখতে পারি 2π/t, আবার লিখতে পারি 2πn/t। তাহলে ওইটা কখন ইউজ করবো? যখন সামথিং সময়ে বলবে সামথিং বার ঘুরছে, ঠিক তখনই আমরা এই সূত্রটা ইউজ করবো। তাহলে এটাই তো ইউজ করবো এখানে। তাহলে 2π ইন্টু কতবার ঘুরছে 602 ডিভাইডেড বাই টি এর মান কত? টি এর মান হচ্ছে প্রতি মিনিট মানে 60 স্কোয়ার। শেষ। এটা জাস্ট একটু ক্যালকুলেশন করে এখান থেকে আই এর মানটা বের করে দাও। জানি এটা একটু ক্যালকুলেটর ইউজ করা লাগতে পারে, সো মাথায় রেখো, তখন কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে দিতে হয়তো বা, বাট তোমার প্রবলেম আসলে এই ধরনের প্রবলেম তোমাকে মানগুলো দিয়েই দিবে যাতে ক্যালকুলেটর ছাড়া বের করা যায়। সো আজকের ক্লাসটা এখানেই শেষ হইলো। প্রায় আমি তোমাদের সর্বোচ্চ যত টাইপ দেখানো যায় সবই দেখাইছি এক ক্লাসের মাধ্যমে। প্রায় আমি টানা 3-4 ঘন্টা নিয়ে হচ্ছে এটা শুট করলাম, বুঝছো? তো আশা করি যেভাবে কষ্ট করছি তোমাদের সেভাবেই কাজে আসবে। সবাই এই ক্লাসটা অনেক মনোযোগ দিয়ে দেখবা, এবং যারা এখন পর্যন্ত আমাদের কোর্সগুলোতে ভর্তি হও নাই তারা আমাদের কোর্সটাতে ভর্তি হও। আমরা সাস্টের জন্য আলাদা ক্লাস, আমরা ভার্সিটির জন্য আলাদা ক্লাস দিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো সবগুলো প্রবলেম আমি সলভ করে দিলাম এখানে। ভর্তি হলে তোমার অনেক বেশি লাভ হবে ইনশাল্লাহ। ক্লাস করার মাধ্যমে তো বুঝতে পারতেছো তাই না? আমাদের এখানে সর্বোচ্চ পরিমাণ স্টুডেন্ট চান্স পায় সব জায়গায়। আশা করি তুমি যদি আমাদের এখানে মাত্র 1000 টাকা দিয়ে ভর্তি হও, মাত্র 1000 টাকা, যেটা আর কোথাও তুমি এত কম মূল্যে পাবা না, আমরা এই মূল্যটা দিচ্ছি, প্রোভাইড করতেছি, হইলে ইনশাল্লাহ তোমার কোনো ধরনের কোনো ক্ষতি হবে না, এবং তুমি এই জায়গাটা থেকে যতটুকু কন্টেন্ট পাবা এটা হচ্ছে মানে আনবিলিভেবল। তুমি জাস্ট একবার ভর্তি হয়েই দেখো, বাকিটা আল্লাহ ভরসা। টাটা।